প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ইসাক স্যারের অনুশীলনীতে যেগুলো নতুন প্রশ্ন অ্যাড হয়েছে সেগুলো আমরা সলভ করব। তো পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্টে তোমাদের নর্মালি একটু বেশি দুর্বলতা থাকে, কারণ সেকেন্ড ডেটে তোমরা ওটা বেশি পড়াশোনার টাইম পাও না। তো আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না যেগুলো এক্সট্রা প্রশ্ন আছে সেগুলোর ব্যাপারে। তো চলো শুরু করা যাক। তো প্রথম অধ্যায়টা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা। তো দেখি এই অধ্যায়ে প্রথম কি প্রশ্ন দিছে দেখো। T1 এবং T2 তাপমাত্রা দুইটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 এবং U2, যেখানে T1 ইজ গ্রেটার দ্যান T2। বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থায় আসলে নিচের কোনটি ঘটবে? কারণ আমরা মেয়ারের প্রকল্প অনুযায়ী আমরা কি জানি, মেয়ারের প্রকল্প অনুযায়ী হচ্ছে তোমার U is proportional to T। তাহলে দেখো T1 যদি তোমার হচ্ছে গ্রেটার দেন T2 হয়, তার মানে U1 ইজ গ্রেটার দেন U2। তাহলে দেখো এখানে বলছে কি সাম্যাবস্থায় আসতে কি কোনটি ঘটবে। এখন দেখো যেটার হচ্ছে তোমার U1 বেশি সেটা অবশ্যই তাপমাত্রা তোমার বর্জন করবে সাম্যাবস্থায় আসার জন্য, আর যেটা হচ্ছে তোমার U2 যেটা হচ্ছে কম সেটা কিন্তু তাপমাত্রা মানে U2 মানে হচ্ছে তার হচ্ছে বৃদ্ধি ঘটবে সাম্যাবস্থায় আসার জন্য। তার মানে কি ঘটবে তাহলে U1 হ্রাস এবং U2 হচ্ছে তোমার বৃদ্ধি ঘটবে। এরপরটাতে আসো, দেখো কোনো তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন করা হলে ইঞ্জিনটির দক্ষতা কত হবে? তো এটা তোমার নর্মালি তুমি মুখে মুখে করতে পারবা। যদি অর্ধেক তাপ বর্জন করো তাহলে দক্ষতা কিন্তু অর্ধেকই হবে। অর্ধেক মানে কত? 50%। তারপরে আসো, তিনটি সিস্টেম যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে নিচের কোন রাশিটি একই হবে? তাদের মধ্যে যদি তাপীয় সাম্যাবস্থা থাকে তাদের মধ্যে তাপমাত্রা একই হবে। এরপরটাতে আসো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে দেখো সবকিছু কিন্তু 0 0 আছে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখা লাগবে যে এন্ট্রপি পরিবর্তন 0 এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0। দেখো এখানে প্রথমটাতে দেখো এন্ট্রপি পরিবর্তন 0 এটা দেওয়া আছে, 2 নাম্বারটা ডিভি ডেল ভি ভুল, 3 নাম্বারটা হচ্ছে তোমার এখানে বলছে যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0 নয়, এটা ভুল, কারণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে 0 হবে। আর ডি নাম্বারটা তো এটা হচ্ছে তোমার হবেই না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে প্রথমটা, যে এটা কি এন্ট্রপি পরিবর্তন 0। এরপরে আসো, একটি গাড়ি যদি চলতে থাকে এর টায়ারের মধ্যে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে? যদি যখন চলমান থাকবে তখন তার মধ্যে হচ্ছে তোমার সমায়তন প্রক্রিয়া চলবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন হবে? যখন হচ্ছে তোমার টায়ারটা ফেটে যাবে। টায়ার ফেটে গেলে কি হবে? রুদ্ধতাপীয় হবে। এরপরটাতে আসো, কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান সমান ডিইউ হয়? তাহলে দেখো আমরা সূত্রটা আগে লিখি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন দেখো এখন বলছে যে ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হয়, তার মানে কি ডিইউটা তোমার হচ্ছে 0 হতে হবে। এখন কোন প্রক্রিয়া ডিইউ 0 হয়? মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0। এটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা সেম, এই জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়ার শক্তি পরিবর্তনটা হচ্ছে তোমার 0। তার মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান সমান ডিইউ হচ্ছে। এরপরটাতে আসো, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বর্জিত না হয় তাহলে ইঞ্জিনটির দক্ষতা কত হবে? এটা তোমরা সহজ প্রশ্ন, এটা সবাই পারবা। 100% হবে। যদি কোনো তাপ বর্জন না হয় তার মানে তার দক্ষতা হবে হচ্ছে তোমার 100%। এরপরটাতে যাই, একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। তাহলে রেফ্রিজারেটরটির কার্য সম্পাদন সহগ কত? তাহলে কার্য সম্পাদন সহগ কে সমান সমান আমরা কি জানি? কে সমান সমান হচ্ছে তোমার Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1 মাইনাস Q2। তাহলে দেখো এখন Q2টা কত দেওয়া আছে? Q2টা তো আমার দেওয়া আছে হচ্ছে 600 দেওয়া আছে। Q2 কত দেওয়া আছে? সরি, এটা তো হচ্ছে তোমার তাপ গ্রহণ করবে, তাপ এটা হচ্ছে Q1, Q2টা কত? 450। তাহলে Q1টা কত? 450 ডিভাইডেড বাই হচ্ছে Q1 কত? 600 মাইনাস 450। তার মানে কত দাঁড়াচ্ছে? 450 বাই 150, তার মানে 3। তার মানে এর কার্য সম্পাদন সহগ কত? 3। আর নরমালি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কতর মধ্যে থাকে? 2 থেকে 6 এর মধ্যে থাকে কিন্তু।
নর্মালি। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যদি তুমি মনে রাখতে না পারো যে Q1 Q2 কোনটা, সবসময় মাথায় রাখবা যে প্রথমে হচ্ছে যেটা ছোট সেটা থাকবে, নিচে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা হবে, এইভাবে তুমি কার্য সম্পাদন সহগ বের করবে। আর কার্য সম্পাদন সহগ কখনো হচ্ছে তোমার তোমার ওই 2 এর কম হবে না অথবা 6 এর বেশি হবে না, এরভাবে তুমি অ্যান্সারটা বের করতে পারো। তারপরে দেখো, একটি পরিবাহী সিলিন্ডারে কিছু আবদ্ধ গ্যাসকে যদি সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করা হয় তাহলে কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে, তার মানে এটা ভুল। তাপমাত্রা হ্রাস পায়, তাপমাত্রা স্থির থাকে, এটাও ভুল। সিস্টেম নিজে কাজ করে, এটাও ভুল। তাপ শক্তি স্থির থাকে, এটাও ভুল। তাপ শক্তিতে পরিবর্তিত হবে, কোনোটি সঠিক নয়। কারণ কি, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির আর অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে। তারপরে দেখো, তাত্ত্বিকভাবে তাপগ্রাহকের তাপমাত্রা কত হলে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে? তাহলে আমরা কর্মদক্ষতা সমান লিখি, কত লিখি? 1 - T2 - T1। তাহলে এখানে T1 যেটা কালো কালার ইউজ করি, এটা হচ্ছে তোমার তাপাধার, আর এটা হচ্ছে T2 হচ্ছে তোমার তাপ গ্রাহক। তাহলে বলছে যে এই T2 এর মান কত হইলে কর্মদক্ষতা 100% হবে। এখন দেখো, এখানে যদি ওপরে 0 হয় তার মানে এই জিনিসটা 0 হবে, তার মানে কর্মদক্ষতা 1 হবে। তার মানে যদি তাপাধার তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 0 হয় তার মানে তার কর্মদক্ষতা হবে হচ্ছে তোমার 100%। এই পয়েন্টটাতে আসো। নিচের কোন প্রক্রিয়া ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হবে? এটা একটু আগে করলাম। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান ডিডাব্লিউ হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা 0, ডিউ সমান সমান 0। এরপর দেখো, এনট্রপি কিসের পরিমাণ নির্দেশ করে? এনট্রপি আমরা কিসের পরিমাণ নির্দেশ করে জানি? বিশৃঙ্খলার পরিমাণ। এখন আমরা অপশনে দেখবো কোথাও বিশৃঙ্খলা আছে কিনা। মোট তাপের পরিমাণ নির্দেশ করে না, তাপমাত্রা এটাও না, উভয় এটাও না, কোনোটি নয়। তার মানে কি? কোনোটি নয়। কারণ কি, এনট্রপি কিসের পরিমাণ নির্ধারণ করতেছে? বিশৃঙ্খলা পরিমাণ নির্ধারণ করতেছে। তারপরে দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়? এটা হচ্ছে -40, এটা করে দিলাম না, সূত্রটা শুধু লিখে দেই। তোমাদের যদি কোনো সময় যদি কনফিউশন হয় তাহলে তুমি সূত্রটা দিয়ে করতে পারো। সূত্রটা হচ্ছে F-32/9 সমান সমান হচ্ছে C/5। এখানে কি করবা? যেহেতু বলছে হচ্ছে একই মান পাওয়া যাবে, তার মানে তুমি F এর জায়গায় X বসাবা, C এর জায়গায় X বসাবা। X বসালে দেখবা যে -40 তে হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেম মান পাওয়া যাচ্ছে। তারপরে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুইটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? কোন দুইটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ এবং কাজের মধ্যে, এই দুই মধ্যে প্রথম সূত্র হচ্ছে সম্পর্ক স্থাপন করতেছে। এরপরের প্রশ্ন, তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? কোন সূত্র? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে যে প্রকৃতিতে অভ্যন্তরীণ শক্তি নামে কিছু আছে। আর 2 নম্বর সূত্র কি বলছে? 2 নম্বর সূত্র বলতেছে হচ্ছে তোমার এনট্রপি। তো তাহলে হচ্ছে তোমার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হচ্ছে? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল গ্যাস থাকে তার নাম কি? তার নামটা হচ্ছে তোমার ফ্রেয়ন। ফ্রেয়ন কোথায় আছে? বি নাম্বার হচ্ছে ফ্রেয়ন আছে। একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেমে অণুর গতিশক্তি, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে অণুর গতিশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ কি, অণুগুলো হচ্ছে তোমার চলাচল মানে একে অপরের সাথে মিশে সংঘর্ষ করার জন্য প্রয়োজনীয় শক্তি পায়, এজন্য অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। এরপর এটাতে দেখো, কোন অবস্থায় এনট্রপি পরিবর্তন বেশি হয়? আমরা কি জানি? গ্যাস অবস্থায়। কিন্তু যদি এখানে প্লাজমাও ডি নাম্বারে থাকতো তাহলে অ্যান্সারটা হচ্ছে প্লাজমা। তার মানে সবচেয়ে বেশি এনট্রপি কোন ক্ষেত্রে হচ্ছে? প্লাজমা, তারপর হচ্ছে গ্যাস। এখানে আবার অন্যভাবে দিতে পারে, যেরকম আমাদের বেলায় দিছিল যে তোমাকে কঠিন তরল আর গ্যাস না দিয়ে 3টে পদার্থ দেবে। তাহলে তলের জায়গায় দিল হচ্ছে পানি, কঠিনের জায়গায় দিল হচ্ছে পাথর, গ্যাসের জায়গায় দিল হচ্ছে তোমার হিলিয়াম। সেক্ষেত্রে কিন্তু হিলিয়াম অ্যান্সার হবে। সো ভালো মতো প্রশ্নগুলো মানে শুধুভাবে তাত্ত্বিকভাবে পড়লে হবে না, অ্যাপ্লাইড ভাবে পড়তে হবে। যে গ্যাসের জায়গায় কিন্তু আমার বিভিন্ন 3টে ডিফারেন্ট সাবস্টেন্সের নাম দিতে পারে। এরপরে দেখো, বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে এক ধরনের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে অ্যান্সারটা কি হবে? ডি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এরপর দেখো, এটা ম্যাথ দিছে।
একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 50% যখন এই তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 27°C। তাপগ্রাহক হচ্ছে 27°C, তাই ইঞ্জিনের কর্মদক্ষতা 60% করতে মানে T1 উচ্ছের তাপমাত্রা কত বের করতে হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে দেখবো উচ্ছের তাপমাত্রা হচ্ছে কত। তাহলে আমরা কি জানি ইটা সমান সমান 1 - T2/T1। এখন T2 এর ভ্যালু কত দেওয়া আছে, কনস্ট্যান্ট হচ্ছে 300°C। তাহলে আমি এখানে 27°C মানে কত, 300 কেলভিন একবারে করলাম। তাহলে এখানে 300 কেলভিন করে দিই বাই হচ্ছে T1। তাহলে দেখো এখন আমি T1 এর ভ্যালুটা বের করবো। এখানে বলছে কত, কর্মদক্ষতা হচ্ছে 50% মানে কত 0.5। তাহলে 0.5 এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। 0.5 সমান সমান 1 - 300/T1। 300/T1 কে আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে 300/T1 সমান কত হচ্ছে 0.5 হচ্ছে। তাহলে T1টা কত হবে, T1টা হবে হচ্ছে তোমার যে 0.5 দিয়ে ভাগ দাও, তারপরে T1টা হচ্ছে তোমার 600 কেলভিন। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে কর্মদক্ষতা করতে হবে আমার কত 60%। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখন দেখি 60% হচ্ছে 0.6 সমান সমান 1/300/T1। 300/T1 কত হচ্ছে 0.4 হচ্ছে, কিন্তু দেখো ভালো মতো দেখো এইটা যদি এদিকে যায় প্লাস, তাহলে এটা এদিকে গেলে 0.6 এদিকে গেলে হচ্ছে তোমার মাইনাস হলো 0.4। তাহলে T1 সমান সমান কত হবে, T1 সমান হচ্ছে হবে 300/4 মানে হচ্ছে তোমার 300 যদি 4 করো তাহলে হচ্ছে 750 হবে সম্ভবত, 750 কেলভিন। 75 × 4 সমান 300। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে 50% এর ক্ষেত্রে T1 হচ্ছে তোমার 600 কেলভিন, সেকেন্ডে 60% এর ক্ষেত্রে T1 সমান হচ্ছে 750 কেলভিন। তার মানে হচ্ছে তাপমাত্রা কত বাড়াতে হবে, তাপ উঠছে 750/600 কত 150। তাহলে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো সেকেন্ড অধ্যায়, এটা হচ্ছে স্থির তড়িৎ। দেখি স্থির তড়িৎে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি নতুন। দেখো পৃথিবীর ব্যাসার্ধ যদি 6500 কিলোমিটার হয় তাহলে এর ধারকত্ব কত। এখন ধারকত্বের সূত্রটা আমরা কি জানি, সি সমান সমান 4πε0 k × r। আর এর ভ্যালুটা দেওয়া আছে, আমি কিন্তু এই ভ্যালুটাও জানি। তাহলে এই জিনিসটাকে আমরা কি করবো, লিখবো এই যে দেখো আর ভাগ, আমরা কিন্তু এই ভ্যালুটা না জানি, আমরা কি জানি, আমরা কিন্তু 1/4πε r করবো। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি 1/4πε0 তার মানে কিন্তু সেম হচ্ছে, কারণ এই জিনিসটা যখন একের নিচে আছে তার মানে কি এটা ওপরে যায় কিন্তু আর এর সাথে গুণ হবে। তাহলে আর এর ভ্যালুটা এখন লিখে নাও 6500 × 10⁻³ যেহেতু মিটার করে নিব, আর 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। তো দেখো আমরা এখন কি করব, দেখো 6500 × 10⁻³ আছে, এটাকে আমরা কি লিখবো 65 × 10⁵। তাহলে এটা লিখবো হচ্ছে 65 × 10⁵, আর নিচে লিখবো হচ্ছে 9 × 10⁹। এখন দেখো এই 9টা যদি উপরে যায় 10⁹, তাহলে হচ্ছে 10⁻⁻4 হয়ে যাবে কিন্তু। তাহলে এটা লিখে নেই 65 × 10⁻⁻4 /9। এখন 9কে এখন 65 দিয়ে ভাগ দেই, 9/65। এটা করলে আসতেছে হচ্ছে তোমার 7 নং 63 2.18 এরকম 7.22 আসতেছে। তো দেখো 7.22 × 10⁻⁴। এখন দেখো 722 এটা আমি বুঝতে পারছি এখানে কাছাকাছি আছে। এখন দেখো এর 10⁻⁴ আছে, এখানে আছে 722 মাইক্রোফ্যারাডে, 10⁻⁶, তার মানে 7.22। এখানে আমরা যদি আর 2 ঘর মানে দশমিকটা পরে নিয়ে যায় মানে 722 থেকে, তাহলে কি হবে 722 × 10⁻⁶ ফ্যারাডে। এটা মানে হচ্ছে 722 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, বি নাম্বার 722 মাইক্রোফ্যারাডে। এরপরে আসো, একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দুর আধান আছে, এদের মান যথাক্রমে -q বড় হাতে, তারপর ছোট হাতে -q 2q এবং বড় হাতে +2q। বড় হাতের q এবং ছোট হাতের q এর মধ্যে কোন সম্পর্কের ফলে কেন্দ্রের বিভব 0 হবে, মানে এই 4টা যোগফল 0 হবে। তাহলে আমি প্রথমে 4টাকে লিখে নিই, মানে যোগ করে লিখে নিই। তাহলে দেখো -q, তারপরে ছোট হাতে -q +2q +2q, এটা সমান 0 হইতে হবে। এখন বলছে যে এই বড় হাতের কিউ ছোট হাতের কিউ এর মধ্যে কোন সম্পর্ক। আমি এখন 4টা অপশন টেস্ট করে দাও। বড় হাতের কিউ যদি ছোট হাতের কিউ হয় তাহলে কি হবে, দেখো বড় হাতের কিউ যদি ছোট হাতের কিউ হয় -q হয়, তাহলে দেখো মাইনাসে কিন্তু +q হচ্ছে, আর এখানে -q থাকতেছেই, এখানে বড় 2q
আর দেখো বড় কিউ সমান সমান মাইনাস, মানে ছোট হাতে মাইনাস কিউ হয়, তার মানে এখানে -2 কিউ হচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এই চারটা যোগ করে কিন্তু 0 হচ্ছে, তার মানে এখানে প্রথমটা আমার যেহেতু সুইটেবল ম্যাচ করতে আমার পরেগুলো করার দরকার নেই। সো এখানে প্রথমটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো, একটি চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কত? এন প্রাবল্যের মান হবে হচ্ছে তোমার σ/2 এপসাইলন নট। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার অ্যান্সার, জ্ঞানমূলক প্রশ্ন। নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে সর্বোচ্চ? এটা হচ্ছে তোমার পানি, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে তোমার কেমিস্ট্রিতে দেওয়া হচ্ছে তোমার 80, অন্য ফিজিক্স হয়তো সেকেন্ড দিতে পারে, মানে আলাদা দিতে পারে, বাট সবচেয়ে বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পানির। আর ছকটা ভালো মতো দেখে নিবা, বিশেষ করে বায়ু, কাগজ, সিলিকন, প্যারাফিন, তারপর হচ্ছে অভ্র, এগুলার কিন্তু পরীক্ষা দিতে পারে, যেহেতু এটা হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মুখস্থ মান কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। ওই ছকটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখে নিবা। দেখো, আধান ও বিভবের গুণফলের একক কোনটি? তাহলে আধানের বিভব, আধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তোমার হচ্ছে আধানকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি কিউ দ্বারা, আর বলছে হচ্ছে বিভব, বিভবকে প্রকাশ করি। তাহলে ভি কিউ মানে কিউ ভি মানে হচ্ছে ভি কিউ, তাহলে এটা কি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি কিউ ভি। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে কাজ, কাজের এককটা কি? কাজের একক হচ্ছে তোমার জুল। সেখানে অ্যান্সারটা হবে আধান এবং বিভবের গুণফলের এককটা কি হবে? জুল হবে। তারপরে দেখো, 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলককে বায়ুতে স্থাপন করে 2 × 10⁻৯ চার্জে চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে বিদ্যুৎ বিভব কত? এখন দেখো, ফাঁপা গোলকের তোমার যে কেন্দ্রে যে বিভব, পৃষ্ঠে কিন্তু সেম বিভব, তাহলে এখানে আমি জাস্ট বিভবের সূত্রটা অ্যাপ্লাই করলেই হচ্ছে। তো সূত্রটা আমরা কি জানি যে ভি সমান সমান 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ভাগ আর। এখন এইটার মান কত? আমরা এটার মান জানি 9 × 10⁹। আর কিউ এর মানটা কত বলছে দেখো, চার্জের মান বলছে 2 × 10⁻৯, তাহলে 2 × 10⁻৯। আর আর এর মানটা কত? আর এর মানটা দেখো কত বলছে, আর এর মানটা বলছে হচ্ছে তোমার 20 সেন্টিমিটার মানে কত? 0.2 মিটার। এখানে দেখো +9 -9, সরি +9 মানে 10⁹9 ইন্টু 10⁻৯, এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। আর এখানে যদি হচ্ছে 0.2 কে 2 দিয়ে ভাগ করি, এখানে কত আসতেছে? এখানে হচ্ছে তোমার 10। তাহলে কত হচ্ছে আলটিমেটলি? ভোল্ট কত হচ্ছে? 90 ভোল্ট হচ্ছে। 90 ভোল্ট কত, কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে এখানে অ্যান্সারটা কত? সি নাম্বার হচ্ছে তোমার 90 ভোল্ট। এরপর দেখো, কোন গোলাকার পরিবাহীর আধান এবং ক্ষেত্রফল 4 গুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তো এই জিনিসটা তোমরা হয়তো মানে বইয়ে হয়তো ঠিক মতো না পড়ার কারণে মনে হতে পারে যে তলমাত্রিক ঘনত্ব কি। আধান ঘনত্বকেই বলা হচ্ছে তোমার তলমাত্রিক ঘনত্ব। এটা হচ্ছে আধান ঘনত্বের ওই মানে লাইনেই দেওয়া আছে, অনেকে হয়তো স্কিপ করে যায়। সো দেখো এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন চলে আসছে, তাও অনুশীলনীতে। তো বুঝতে পারছো যে তোমরা হয়তো ভাবো যে কোনো একটা জিনিসের শুধু একটা নাম পড়লে হবে, না হবে না। অবশ্যই তোমাদেরকে বিকল্প নামগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভালোভাবে জেনে রাখা লাগবে। তাহলে আধান ঘনত্ব আমরা কি জানি? আধান ঘনত্ব তোমার সিগমা সমান সমান কিউ/এ। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে? এখানে বলছে যে আমার আধান 4 গুণ করা হয়েছে, আধানও 4 গুণ করা হয়েছে, ক্ষেত্রফল যেটা এটাও 4 গুণ করা হয়েছে। তাহলে হচ্ছে তোমার তলমাত্রিক ঘনত্ব কত হবে? আগের মতোই থাকবে, তার মানে কি অপরিবর্তিত থাকবে। আর একটা জিনিস এখানে মাথায় রাখা লাগবে, দেখো এখানে বলছে ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ থাকবে। এখানে যদি বলতো ব্যাসার্ধ 4 গুণ হবে, তাহলে কি হইতো? যদি ব্যাসার্ধ এখানে বলতো 4 গুণ, তাহলে দেখো এখানে এ সমান সমান কিন্তু πr²। যদি ব্যাসার্ধ বলতো 4 গুণ, তার মানে πr² হয়, কিন্তু ব্যাসার্ধ এখানে 16 হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু 1/4 হয়ে যায় তো তোমার তলমাত্রিক ঘনত্ব। তো মাথায় রাখা লাগবে ক্ষেত্রফল বলছে না ব্যাসার্ধ বলছে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। প্রশ্ন ভালো মতো পড়া লাগবে। হয়তো পরীক্ষা হলে তুমি হয়তো তুমি এই জিনিসটা ভালো মতো অনুশীলনে প্র্যাকটিস করে গেছো, খালি প্রথম পার্টটুকু বলে যে কোনো গোলাকার পরিবাহীর আধান, ওইখানে লিখছে ব্যাসার্ধ, তোমার ব্যাসার্ধ পাওয়ার টাইম নেই, তুমি দেখছো যে পরিবাহীর আধান মানে অবশ্যই কমন একদম অপরিবর্তিত থাকবে, বাট অ্যান্সারটা কিন্তু 1/4 হবে। সো ভালো মতো প্রশ্ন পড়বা, সময় নিয়ে পড়বা, যেহেতু 1 ঘন্টা 15 মিনিট হিউজ টাইম পাবা, এই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। এরপরে দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটি? তাহলে দ্বিমেরু ভ্রামকের সূত্রটা আমরা কি জানি? পি সমান সমান কিউ ইন্টু 2L। কিউ সমান মানে এটা কি? এটা হচ্ছে তোমার আইটি। আর এল এর ক্ষেত্রে হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে মানে তোমার এল দ্বারা প্রকাশ করে, মানে দৈর্ঘ্যের এককে লিট। তাহলে দেখো এখানে কি, তাহলে এককটা হচ্ছে এলটিআই বা এলআইটি বা এলটিআই। এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার।
এরপরে দেখো তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলে। তাহলে তড়িৎ বিভব যেটা আছে সেটা ঋণাত্মক গ্রেডিয়েন্ট। তো এটাকে কি বলতেছে, এটা কি আমরা সবাই জানি, এটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য ই। তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলা হচ্ছে, তড়িৎ প্রাবল্য। শূন্য মাধ্যমে 1 কুলম্ব ধনাত্মক চার্জ হতে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তাহলে তড়িৎ ফ্লাক্সের সূত্রটা আমরা লিখি, কিউ বাই এপসাইলন নট। এখন দেখো বলছে 1 কুলম্ব চার্জ, এখানে 1 হবে, উপরে 1 লিখলাম। এপসাইলন নট মানে মান কত আমরা জানি 8.854 × 10^12, 8.854 × 10^12। তো এটা করলে কত হবে, এটা করলে দেখো এখানে যে অপশন আছে অপশনগুলো টেস্ট করলে হবে। প্রথম দুটো তো হওয়ার কোনো প্রশ্নই নেই। সি নাম্বারে দেখো এখানে 10^12 কিন্তু আছে, উপরে কিন্তু অবশ্যই 11 হবে, তার মানে এখানে 10^11 যেহেতু আছে এটা হবে না। তাহলে একটা অপশন থাকে, সেটা হচ্ছে ডি নাম্বারটা, 1.1 × 10^11 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ বিভবের মান দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়, R−2 হিসেবে পরিবর্তিত হয়। এই যেটা R−3 যেটা, এটা হচ্ছে তোমার প্রাবল্যের সাথে পরিবর্তন হয়। এটা হচ্ছে তোমার প্রাবল্যের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যাই, দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় হচ্ছে তোমার 2.4 মাইক্রোফ্যারাডে। একটি ধারকের ধারকত্ব যদি 6 মাইক্রোফ্যারাড হয় তাহলে অন্যটির ধারকত্ব কত। তাহলে দেখো যেহেতু শ্রেণী বলছে, শ্রেণী খেলে তার মানে কি হয়, ধারকের ক্ষেত্রে সমান্তরালে যোগ করতে হবে। তাহলে হচ্ছে তোমার একটার বলছে হচ্ছে 1/6, আরটা আমি জানি না, 1/x ধরলাম, সমান 1/2.4। দেখো যেহেতু মাইক্রোফ্যারাডে দুটাই আছে, তার মানে আমি মানে নর্মাল ধরে করতেছি, বাট অ্যান্সার করার সময় মাইক্রোফ্যারাডে করবো। তাহলে 1/x সমান কি হচ্ছে 1/2.4 - 1/6, মানে হচ্ছে যদি এখানে ইয়া করো 2.4টাকে আমি হচ্ছে তোমার ইয়া করে ধরি, 24 করে ধরি। তাহলে দেখো এখানে 24 করে ধরলে এখানে 10, এখানে হচ্ছে তোমার 4, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে 1/x সমান দাঁড়াচ্ছে দেখো 6/24। তাহলে x সমান কত দাঁড়াচ্ছে 4 মাইক্রোফ্যারাডে। মোর 4 মাইক্রোফ্যারাডে কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে। সো এটা মাথায় রাখা লাগবে, ধারকের ক্ষেত্রে যদি তোমার শ্রেণী বলে তার মানে সমান্তরাল স্টাইলে আমার যোগ করতে হবে, আর যদি হচ্ছে তোমার সমান্তরাল বলে তাহলে শ্রেণী হিসেবে যোগ করতে হবে। এটা করলে তুমি পারবা বাকিগুলো। তারপরে দেখো এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক, যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি ইজ ফার লেস দ্যান এ। ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে। এর আগে ধারকের সব ফর্মুলাটা আমরা লিখি, সি সমান এপসাইলন নট এ বাই ডি। এখন দেখো এখন বলছে যে সমস্ত রৈখিক মাত্রা দ্বিগুণ করা হচ্ছে, মানে সমস্ত রৈখিক মাত্রা বলতে কি, দেখো এর মধ্যে যে রেডিয়াস আছে সেটা দ্বিগুণ, ডিস্টেন্সটাও দ্বিগুণ। তাহলে এর মধ্যে যে রেডিয়াস দ্বিগুণ করা হয় তাহলে দেখো কত হবে πr², তার মানে এখানে 9 গুণ হয়ে যাবে। আর এখানে হচ্ছে তোমার ডি 3 গুণ, তার মানে হচ্ছে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে, 3 গুণ পরিবর্তন হবে। সেটা মাথায় লাগবে যে এখানে যদি বলছে যে তোমার রৈখিক মাত্রা, তার মানে এর ভিতর কিন্তু আর আছে, সেটাও কিন্তু চেঞ্জ হবে। অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে তো কোথাও কোনো কিছু নাই রৈখিক, শুধু ডি যে 1/3 করতে পারবে, সেটা কিন্তু হবে না। যেহেতু এর ভিতরে আরটা আছে, সো এখানে দুইটাই হচ্ছে তোমার গুণ করতে হবে। সেখানে অ্যান্সারটা কত, এখানে অ্যান্সার হচ্ছে তোমার 3। এরপরে আসো, দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা সবাই জানো, তড়িৎ বিভবের উপর নির্ভর করে, ভির উপর হচ্ছে এটা নির্ভর করে যে কোন দিকে হচ্ছে আধানের প্রবাহটা হবে। এরপরে দেখো পাত দূরত্ব ডি এবং ধারকত্ব সি এমন একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মাঝখানে D2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, তাহলে নতুন ধারকত্ব কত হবে। তাহলে দেখো সি সমান এপসাইলন নট এ বাই ডি। এখন যদি হচ্ছে তোমার মানে আরেকটা দুইটি পাত হচ্ছে মানে ইনসার্ট করে, মানে সংযোজন করে, তাহলে হচ্ছে তোমার তুল্য ডিস্টেন্স মানে মোট ডিস্টেন্সটা হ্রাস পাবে। তাহলে এখানে এই জিনিসটা হ্রাস পাবে, তাহলে D/D2। তাহলে দেখো এখানে আমি করি, তাহলে কত হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে 2D - D সমান হচ্ছে 2 এপসাইলন নট এ বাই ডি। তার মানে হচ্ছে তোমার 2 গুণ হচ্ছে, তাহলে এখানে 2 কত 2C হচ্ছে। তার মানে যদি হচ্ছে তোমার
সমান্তরাল পাতের মাঝে যদি হচ্ছে আরেকটা হচ্ছে D2 পুরুত্ব বিশিষ্ট পাত স্থাপন করে, তাহলে নতুন ধারকত্ব দ্বিগুণ হবে। আচ্ছা, সেকেন্ড অধ্যায় শেষ। তাহলে এখন হচ্ছে আমরা চলতরিৎ অধ্যায়ে চলে যাব। দেখি চলতরিৎ অধ্যায় প্রথম এমসিকিউটা কি। প্রবাহ ঘনত্বের এসআই একক কি? প্রবাহ ঘনত্ব মানে আমরা কি জানি? প্রবাহ ঘনত্ব সমান সমান হচ্ছে I/A। প্রবাহ ঘনত্ব সমান সমান I/A। I মানে কি? I মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট একক কি? অ্যাম্পিয়ার। আর এই একক হচ্ছে মিটার স্কয়ার। তার মানে কি দাঁড়াবে? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার কোথায় আছে? বি নাম্বারে আছে। এটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো পরের প্রশ্ন কি বলছে। গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্টের মান। এখন দেখো শান্টের মান যদি শূন্য হয় তখন শান্টের ভিতর দিয়ে সকল বিদ্যুৎ যাবে। যদি শান্টের ভিতর সকল বিদ্যুৎ যায় তখনই কিন্তু গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহ হচ্ছে শূন্য হবে। আর যদি শান্টের রোধটা যদি অসীম হয়, এই যে বি নাম্বারে আসছে, যদি অসীম হয় তাহলে সকল বিদ্যুৎ কিন্তু গ্যালভানোমিটার দিয়ে যাবে। তার মানে শান্টের রোধ যদি তোমার শূন্য হয় তাহলে সকল প্রবাহ হচ্ছে শান্টের মধ্যে দিয়ে যাবে, তখন গ্যালভানোমিটারের প্রবাহটা হচ্ছে তোমার শূন্য হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হয়? শান্টের ভিতরে রোধ শূন্য হলে গ্যালভানোমিটারের মধ্যে রোধও শূন্য হবে। এরপরে আসো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তিনটি রোধের সম্পর্ক হচ্ছে R1 > R2 > R3। তবে তাদের মধ্যে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? আমরা জানি যে শ্রেণী প্রবাহে কিন্তু তড়িৎ প্রবাহ সবখানে সেম থাকে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে অ্যান্সার, কোনো কিছু আর দেখার দরকার নাই। দেখো অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক? অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার মানে কিন্তু আমরা জানি I এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর সেকেন্ডটা হচ্ছে সময়ের একক টি। তার মানে আমরা কি সমান আইটি জানি? কিউ সমান আইটি। তাহলে কিউটা এখানে কি? কিউটা হচ্ছে তোমার তড়িৎ আধান। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড কোনটির একক? তড়িৎ আধানের একক। এরপরেরটাতে আসো, একই রকম দুইটি কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে প্রবাহ মাত্রার সূত্র কোনটি? এখানে দেখো আমরা নর্মালি হচ্ছে সমান্তরাল প্রবাহের সূত্রটা কি জানি? আইপি সমান সমান আমরা জানি যে এন বড় হাতের আর ছোট হাতের আরটা সিঙ্গেল থাকে। এন এর মানটা কত বলছে? এন সমান সমান বলছে হচ্ছে তোমার 2। তাহলে এখানে আমি লিখে দিই 2E 2R + R। এটা কোথায় আছে দেখো, এখানে প্রথমটাতে কিন্তু এই জিনিসটা নাই, সেকেন্ডটার ক্ষেত্রে বড় আর এর সাথে 2 আছে, বাট ইর ক্ষেত্রে নাই। পরেরটাতেও তোমার হচ্ছে নাই, পরেরটাতেও মিসিং। সো এখানে হচ্ছে তোমার কোনোটাতে অপশন নাই, বাট এখানে যদি 2 থাকতো তার মানে এটা হচ্ছে অ্যান্সার হতো। বইয়ে তোমার দেখলাম এটা অ্যান্সার দেওয়া আছে, হয়তো সম্ভবত এই জিনিসটা হচ্ছে তোমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, 2টা মিস গেছে। সো এটা হচ্ছে তোমার আইপির ক্ষেত্রে। আর শ্রেণীটাও লিখে দিই, আই এর সমান সমান এনই, আর এটা হচ্ছে ছোট হাতের আর এর সাথে এনটা থাকে, এটা হচ্ছে আইএস। পেপারটাতে আসো, কোনো নির্দিষ্ট তাপ উপাদানের তারকে যদি টেনে হচ্ছে 3 গুণ এবং প্রস্থচ্ছেদ 1/3 করা হয়, তাহলে তারটির আপেক্ষিক রোধ। মাথায় রাখবা যে আপেক্ষিক রোধ যেটা রয়েছে সেটা কিন্তু উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। সো তুমি যতই হচ্ছে তোমার টেনে 3 গুণ করো অথবা প্রস্থচ্ছেদ 1/3 গুণ করো, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার মানে আপেক্ষিক রোধটা পরিবর্তিত থাকবে। বা যদি রোধের ক্ষেত্রে বলো, রোধের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন অবশ্যই হবে। এরপরে দেখো, সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার এবং 8 মিটার, এদের দুটির ব্যাসার্ধের অনুপাত কত? এখন দেখো রোধের কথা বলছে, তাই না? তাহলে রোধের ক্ষেত্রে আমরা কি জানি? রোধের সূত্র হচ্ছে আর সমান সমান রো L/A। এখন বলছে যে সমান রোধ বিশিষ্ট মানে হচ্ছে R1 সমান সমান R2। এখানে কিসে কিছু ডিফারেন্স বলছে? দৈর্ঘ্যের বলছে, আর বলছে ব্যাসার্ধেরটা আমরা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে L1/A1 সমান L2/A2। L1 এরটা কত বলছে? L1 হচ্ছে 2 আর L2 হচ্ছে 8। তাহলে L1 হচ্ছে 2/πr² R1² সমান হচ্ছে L2 ক্ষেত্রে 8/πr2²। তাহলে এখন আমি পাই দুই দিক দিয়ে বাদ দিব, তাহলে 2/R1² সমান সমান 8/R2²। এটাকে উপরে নিয়ে যাব, R1²/2 সমান সমান R2²/8। তাহলে এইদিকে আরটাকে নিয়ে আসি, R1/R2 এটার উপর হোল স্কয়ার সমান সমান হচ্ছে 2/8। তাহলে এখানে যদি আমি রুট করি
তাহলে R1/R2 কত হচ্ছে 1/4 এর উপর রুট করলে হচ্ছে 1/2। তো এখানে হচ্ছে তোমার দুইটার অনুপাত কত হচ্ছে, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার 1/2 মানে 1:2। সহজ ম্যাথ। এরপরে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের পরিমাণ কত হবে। আর সমান রো এল ভাগ এ। এখন বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তোমার দ্বিগুণ করা হয়েছে। এখন দেখো এই যে এ এটা দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত হবে, রোধ হচ্ছে তোমার অর্ধেক হয়ে যাবে যেহেতু আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। নিচের কোনটি উষ্ণতা সহগ হচ্ছে তোমার ঋণাত্মক। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার উষ্ণতা সহগ হচ্ছে তোমার ঋণাত্মক হবে যেহেতু এই পয়েন্ট তিনটা হচ্ছে ধাতু পদার্থ, তার মানে পরিবাহী। সেখানে সিলিকনটা যেহেতু হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার কি বলবো ওটাকে অপধাতু, সো এখানে হচ্ছে এর উষ্ণতা সহগটা তোমার ঋণাত্মক হবে। এরপরে দেখো একটা ম্যাথ আছে, 100 ওহম রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে 5.25 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রেরণ করা হলে উৎপন্ন তাপে পরিবর্তন কত হবে। কারণ আমরা জুলের সূত্র অনুযায়ী যে কি জানি H = I² RT। আই এর ভ্যালুটা কত দেখো, আই এর ভ্যালুটা হচ্ছে তোমার 2 আছে, তার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে 4, আর এর ভ্যালু হচ্ছে 100, টাইমের ভ্যালু হচ্ছে 5.25। আমি গুণ করে দেখি যে 4 × 100 হচ্ছে তোমার 400 × 5.25। 400 কে যদি তুমি হচ্ছে 5 দ্বারা গুণ দাও তাহলে কিন্তু কত হচ্ছে তোমার 2000 আসতেছে। 2000 প্লাস হচ্ছে মানে আমি নিজে করতেছি এই জন্য ক্যালকুলেটর দেখো, আর 0.25 কে যদি হচ্ছে তুমি 100 দিয়ে গুণ দাও আর 0.25 কে যদি 4 দিয়ে গুণ দাও তাহলে কিন্তু 1 আসতেছে। 400 ক্ষেত্রে তোমার 4 দিয়ে গুণ করলে 1, এটাকে কত আর হচ্ছে 100 গুণ হচ্ছে, তার মানে হচ্ছে তোমার 100 যোগ হচ্ছে, তার মানে এখানে তোমার হচ্ছে তোমার 2100 জুল হবে খুব সম্ভবত। এখন বলছে দেখো এখানে কিন্তু ক্যালোরি হয়ে যাচ্ছে। এখন আমরা কি জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এখন এটা কিভাবে মনে রাখবা যে কোনটা ক্যালোরি আগে না জুল আগে। দেখো ক্যালোরি শুরুতে হচ্ছে তোমার সি আছে, সো যেখানে সিটা হচ্ছে তোমার বড় হবে, তার মানে 1 ক্যালোরি সমান 4.2 জুল হবে। তাহলে 2100 কে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও নরমালি কত আসে, নরমালি কিন্তু হচ্ছে তোমার ওই যে 250 আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, 500 কাছাকাছি আসবে। সো এখানে 500 ক্যালোরিটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে দেখো একটি হুইস্টন ব্রিজের 4টি বাহু হচ্ছে পিউ কিউ আর এস যথাক্রমে 4 ওহম, 12 ওহম, 16 ওহম এবং 48 ওহম রোধ যুক্ত আছে। এখন বলছে যে ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কোন রোধ কিভাবে যুক্ত করতে হবে। এখন দেখো হুইস্টন ব্রিজ যে রয়েছে এখানে সবসময় তুমি প্যারালালে তোমাকে যোগ করতে হবে। এখন দেখি যে ওই তোমার যে পি কিউ বাই কিউ সমান R/S, দেখো ঠিক আছে কিনা। তো পি এর ভ্যালুটা কত 4, কিউ এর ভ্যালু কত 12, আর এর ভ্যালু হচ্ছে 16, আর এস এর ভ্যালু হচ্ছে 48। তাহলে দেখো এখানে কিন্তু অনুপাত করলে 1/3 আসতেছে, এখানেও কিন্তু 1/3 আসতেছে। সো এখানে কোনো মানে দেখো ঠিকই তো আছে তাই না, তার মানে এখানে কোনো কিছু লাগতেছে না। সো এখানে প্রশ্নটা একটু জাস্ট ফল্টি, কিন্তু যেহেতু 48 ওহম হচ্ছে ধরো যে এখানে হয়তো ডি নাম্বার কোনো কিছু দেওয়ার কথা ছিল না, সেক্ষেত্রে আমরা ডি নাম্বারটা অ্যান্সার ধরে নেব যে 48 ওহমকে যদি আমরা প্যারালালি যোগ করি তাহলে হচ্ছে তোমার এটা এই হুইস্টন ব্রিজটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় আসবে। তো এটার মাধ্যমে যে থার্ড চ্যাপ্টার শেষ। এখন হচ্ছে আমরা তড়িৎ প্রবাহী চৌম্বক ও চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব এই অধ্যায়ে আসবো। তো এই অধ্যায়টা কিন্তু তোমাদের আসলে শর্ট সিলেবাসে ছিল না, সো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকে কনফিউশনে ভোগো। তো দেখি এই চ্যাপ্টারটা থেকে আমরা কি নতুন এমসিকিউ পাচ্ছি। প্রথম এমসিকিউটা দেখো, চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে একটি চালিত কণা গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করবে। তাহলে এফ সমান আমরা কি জানি কিউ ভিবি সাইন থিটা। এখন সর্বোচ্চ বল অনুভব করার জন্য সাইন থিটার মানটা কত হতে হবে 1 হইতে হবে, কারণ সাইন থিটার মান 1 এর বেশি কখনো হয় না। এবং সাইন থিটার মান 1 কখন হবে, যখন থিটা সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। কালারটা চেঞ্জ করে দেখো, সেখানে হচ্ছে 90 ডিগ্রি হলে একটি চালিত কণা হচ্ছে সর্বোচ্চ বল অনুভব করবে, কারণ সাইন থিটা সমান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এরপরে দেখো 5 গাউস সমান কত টেসলা। আমরা কি জানি যে 1 গাউস সমান কিন্তু 10⁻⁴ টেসলা। তাহলে 5 গাউস সমান কত হবে 5 × 10⁻⁴ টেসলা। 5 × 10⁻⁴ টেসলা কই আছে দেখো বি নাম্বারে আছে, এখানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 5 × 10⁻⁴ টেসলা। তারপর দেখো চৌম্বক ভ্রামকের একক কোনটি। চৌম্বক ভ্রামকের একক অনেকে ভুল যেটা করে সেটা হচ্ছে টেসলা। টেসলা কিন্তু চৌম্বক ভ্রামক না, টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক।
সেখানে চৌম্বক ভ্রামকের এককটা কোনটা হবে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তোমার চৌম্বক ভ্রামকের একক। দেখো কোন তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের জন্য শূন্যস্থানে বৈদ্যুতিক ফ্লাক্স। ফ্লাক্সের সূত্রটা আগে লিখি। ফ্লাক্সের সূত্রটা হচ্ছে তোমার কিউ বাই এপসাইলন। তার কিউ এর মানটা কত বলছে 2 বলছে, তার মানে 2 বাই এপসাইলন নট। এটা হচ্ছে তোমার ওই স্থানে বৈদ্যুতিক ফ্লাক্স। এখন এটা কোথায় আছে, ডি নাম্বার আছে, সেখানে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই পয়েন্টটাতে আসো। শূন্য স্থানে চৌম্বকীয় ব্যাপ্তি কত, মানে শূন্য স্থানে এটা কত, এটা সবাই জানে যে 4.10⁻⁷ টেসলা পার মিটার অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার শূন্য স্থানে চৌম্বকীয় ব্যাপ্তি মানে পারমিয়াবিলিটি। কুড়ি বিন্দুর নিচের কোনটি পাওয়া যায়? কুড়ি বিন্দু শুধুমাত্র যে তোমার ফেরোচুম্বকীয় পদার্থের ক্ষেত্রে পাওয়া যায়, সো এটা হচ্ছে ফেরোচুম্বকীয় পদার্থ। বাট যদি কুড়ি বিন্দুর ওপরে, সেক্ষেত্রে কিন্তু ফেরোচুম্বকীয় পদার্থটা হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থে পরিণত হয়। তার মানে যদি কুড়ি বিন্দুর ওপরে যদি বলে তাহলে সেটা প্যারাচুম্বকীয় পদার্থ, আর নর্মালি কুড়ি বিন্দুর নিচে ফেরোচুম্বকীয় পদার্থ থাকে। এরপরে দেখো 2 × 10⁻17 চার্জের একটি কণা 4 × 10⁻7 ওয়েবার পার মিটার স্কয়ার চৌম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় কত নিউটন বল অনুভব করবে? দেখো এফ সমান সমান আমরা কি জানি, কিউ ভিবি সাইন থিটা। আর দেখো এখানে বলছে কি স্থির অবস্থায়, স্থির অবস্থায় কি কোনো ভি সমান থাকবে, ভি সমান সমান 0 হবে, তার মানে আলটিমেটলি ফোর্স মানে বলটাও আমার 0 হচ্ছে। এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, কারণ কি এটা হচ্ছে স্থির অবস্থায় আছে, এজন্য কোনো বল অনুভব করবে না। পূর্ব পশ্চিম বরাবর একটি বৈদ্যুতিক তার বিদ্যুৎ বহন করে এবং 10⁻4 টেসলা ভূচৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারের উপর 10⁻3 নিউটন বল প্রযুক্ত হয়। তারটি কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে? তো এখানে এই সূত্রটা হচ্ছে তোমার বই এক জায়গায় পড়ছে যে দেখো এখানে কি বলছে, প্রতি মিটার তারের উপর 10⁻3 নিউটন বল। আমরা এই সূত্রটা পড়ছি বইয়ে যে F/L মানে প্রতি একক দৈর্ঘ্যের উপর সমান সমান কি, সমান সমান হচ্ছে IB সাইন থিটা। তো এখান থেকে দেখো বির ভ্যালুটাও দেওয়া আছে 10⁻4, এখান থেকে আমরা জাস্ট আই ভ্যালু বের করতে হবে, মানে কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আই সমান সমান কি জানি, এখন F/L এর ভ্যালুটা কত দেখো, F/L এর ভ্যালুটা কিন্তু হচ্ছে তোমার 10⁻3, কারণ দেখো বলছে কি প্রতি মিটার তারের উপর 10⁻3 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 10⁻3। আর বির ভ্যালুটা কত, বির ভ্যালুটা হচ্ছে 10⁻4। আর সাইন থিটা কেন হচ্ছে তোমার 1 ধরতেছি, কারণ দেখো সাইন থিটা কিন্তু হচ্ছে তোমার পূর্ব পশ্চিম। তা ধরো যে এটা যদি একটা সিনারি কল্পনা করো, ধরো এখানে ধরো ইস্ট যদি ধরো, তাহলে কিন্তু ওয়েস্টটা কিন্তু এই দিকে থাকছে। আর মানে দেখো, আচ্ছা দাঁড়া এখানে একটা ভুল হইলো, সেখানে হচ্ছে তোমার সাইন থিটার মানটা হচ্ছে তোমার যে থাকছে উত্তর দক্ষিণ বরাবর ক্রিয়া করে, এই জন্য ইস্ট থেকে কিন্তু এদিকে নর্থে যাচ্ছে, সেখানে এই জন্য সাইন থিটার মানটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো আই এর ভ্যালুটা কত হচ্ছে 10⁻3/10⁻4, তার মানে এখানে যদি 10⁻3 আর এখানে যদি 4টাকে উপর নিয়ে যায় তাহলে 4, তার হচ্ছে 10 হচ্ছে 10⁻1 মানে হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার বিদ্যুৎ বহন করছে। 10 অ্যাম্পিয়ারটা কোথায় আছে, সি নাম্বারে আছে 10 অ্যাম্পিয়ার। সেখানে অ্যান্সারটা কত, এখানে অ্যান্সারটা তাহলে তো হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার। স্থির চার্জের উপর চৌম্বক বল কত? স্থির চার্জের উপর চৌম্বক বল সবসময় 0, এটা তোমরা সবাই জানো। তারপরে দেখো অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্রটা আমরা আগে লিখি, বি ইন্টু ডিএল সমান সমান মিউ নট আই। দেখো এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রটা। অ্যাম্পিয়ারের সূত্রটা কি করে, অ্যাম্পিয়ারের সূত্রটা কিন্তু আমরা জানি তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ধারণ করে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ণয় করে। এরপরে দেখো ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 0 হয়। এখন দেখো ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশটা আমরা কি সূত্র জানি, H cos থিটা ধরলাম। আচ্ছা এখন দেখো অনুভূমিক উপাংশ এখানে কিন্তু cos আছে, cos কখন হচ্ছে 0 হবে, যখন cos মানে এমন ভ্যালু লাগাবে যাতে cos মানে এই cos থিটা এর মানটা হচ্ছে তোমার 0 হয়। তো 0 কখন হবে, যখন এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি কোথায় হবে,
মেরু অঞ্চলে কিন্তু থিটা সমান 90 ডিগ্রি। সো এখানে অনুভূমিক উপাংশের মানটা শূন্য হবে হচ্ছে কোথায়, মেরু অঞ্চলে হবে, কারণ কি ওখানে হচ্ছে থিটা সমান সমান 90 ডিগ্রি। স্টেইন স্টিলে, স্টিল ছাড়া আর কি কি থাকে, এখানে মাল্টিপল অ্যান্সার আছে, ক্রোমিয়ামও থাকে, নিকেলও থাকে, ক্রোমিয়ামটা বেশি থাকে, নিকেল কম থাকে। সো যদি এইরকম অপশন দেখো তাহলে ক্রোমিয়ামটা দেখাবো, কারণ এটা হচ্ছে তোমার বেশি পরিমাণে থাকতেছে। এরপরে দেখো নরম লোহা নিচের কোনটি তৈরিতে বেশি উপযোগী, নরম লোহা কোনটি তৈরিতে উপযোগী, এটা হচ্ছে তড়িৎ চুম্বক নির্ণয়ে বেশি উপযোগী। এরপরটাতে আসো, দেখো পৃথিবীর বিনতি কোণ কোথায় শূন্য হয়, আমরা জানি যে পৃথিবীর বিনতি কোণটা শূন্য হচ্ছে তোমার চৌম্বক নিরক্ষরেখায়, আর মেরুতে হচ্ছে তোমার বিনতি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি হয়। আশা করি এটা তোমাদের ভুল হবে না। এর মাধ্যমে ফোর্থ চ্যাপ্টারটা শেষ হলো। এখন হচ্ছে তো আমরা পরের চ্যাপ্টারে আসলাম, তড়িৎ চুম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ। এখানে দেখো কি বলছে, আবেশহীন কুণ্ডলীর কাজ কি, আবেশহীন কুণ্ডলী হচ্ছে প্রথমটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহকে বাধা দেওয়া, না বাধা দেয় না। তারপর এটা দেখো প্রবাহের বিপরীতে একটি তড়িৎচালক বল উৎপন্ন করে না, প্রবাহের বিপরীতে করে, নিজ চুম্বক ফ্লাক্সে কোনো পরিবর্তন ঘটে না, এটা একটা কাজ। আর ডি নাম্বার বলছে বর্তনীর রোধের মান বৃদ্ধি করে না, রোধের মান এটা বৃদ্ধি করে না। সো এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে তোমার আবেশহীন কুণ্ডলীর কাজ কি, নিজ চুম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন এরা ঘটায় না। এরপরে দেখো কোনো আবদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল, তাহলে আবদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক বল, তড়িৎচালক বলে আমি সূত্রটা লিখে নিই, ই সমান সমান মাইনাস ডি ফ্লাক্স বাই ডি টি। তাহলে দেখো তড়িৎচালক বল, দেখো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। দেখো এখানে যে চৌম্বক ফ্লাক্সের ইয়া আছে, যে অনুপাত, এটা কিন্তু পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সাথে সমানুপাতিক, এটা হচ্ছে ঠিক আছে। তারপরে দেখো চৌম্বক ফ্লাক্সকে পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সাথে সমানুপাতিক, এটা আনুপাতিক, এটা বলছে সমানুপাতিক। সেখানে হচ্ছে তোমার সমানুপাতিকটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা না, এখানে যেহেতু সমানুপাতিকের সাথে কোনো স্বাদ নাই, এখানে হচ্ছে আনুপাতিকটা হচ্ছে তোমার অ্যান্সার। সমানুপাতিক না, প্রপোর্শনাল না, তো এটা ইকুয়াল দেওয়া আছে, এখানে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, আনুপাতিক। সমানুপাতিকও আনসার হয়, তাহলে সমানুপাতিকটাই দেখাই। মাথা রাখা লাগবে হচ্ছে তোমার ঋণাত্মক মানের সাথে, দেখো এখানে কিন্তু ঋণাত্মক আছে। এরপরে দেখো ই সমান সমান 5 সাইন 50 পাইটি ভোল্ট এর কার্যকর তড়িৎচালক বলের মানে বর্গমূল মান কত। তাহলে ই সমান সমান এটা আছে, এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি কি, ই নট সাইন ওমেগা টি। এখন দেখো এখানে বলছে কি বর্গমূলীয় মান কত, তার মানে বলছে কি ই আর এম এস টা কত। ই আর এম এস সমান সমান আমরা কি জানি, ই বাই ই নট বাই √2। তো ই নটের ভ্যালুটা কত, এই ফর্মুলাটাকে যদি আমি মেনটেন করি তাহলে দেখো এখানে কিন্তু 5 আসতেছে, তার মানে এখানে 5 বাই √2, 5 বাই √2 কোথাও আছে, 5 বাই √2। দেখো এখানে হচ্ছে প্রথমটাতে নাই, পরটাতে দেখো আর আছে, এখানে সম্ভবত 5 হবে, মিস্টেক করছে, তার মানে এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। মানে অনুশীলনীতে আর লেখা আছে, বাট এখানে যে 5 হয় তার মানে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। তাহলে হচ্ছে কত হচ্ছে 5 বাই √2 হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে দেখো কোন এসি প্রবাহের অর্ধচক্রের মান হচ্ছে গড় মান 1.6 হলে শীর্ষ মান কত। এখন আমরা শীর্ষ মানের সূত্রটা আমরা কি জানি, আমরা শীর্ষ মানের সূত্রটা জানি গড় মান ভাগ শীর্ষ মান সমান হচ্ছে গড় মান ভাগ 0.637। দেখো এখানে গড় মানটা কত আছে, গড় মানটা আছে হচ্ছে তোমার 1.6, তাহলে 1.6 ভাগ হচ্ছে 0.637। তো এখানে দেখো অপশন টেস্ট করো, প্রথমটা তো হওয়ার কথাই না, পরেরটা হবে, সি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা হবে না। সো এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে এটা করতে পারলাম। এরপর দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞান, আমরা 7 চ্যাপ্টারে চলে আসছি। দেখি এখানে প্রথম প্রশ্নটা কি বলছে, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে 4 ডায়াপ্টার, লেন্সটি থেকে কত দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার অর্ধেক হবে। তাহলে ক্ষমতা 4 ডায়াপ্টার বলছে, আমরা এখান থেকে হচ্ছে তোমার ফোকাল লেন্থটা বের করবো। তাহলে এফ সমান সমান 1/d 1/4 সমান সমান 0.25 মিটার। এখন বলছে যে লেন্সটি থেকে কত দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার অর্ধেক হবে। তাহলে আমরা সূত্রটা লিখি 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এখন বলছে প্রতিবিম্বের আকার অর্ধেক হবে, অর্ধেক মানে কি u/2 হবে, তার মানে সমান সমান আমরা লিখতে পারি 1/u প্লাস 1/u/2। তাহলে 1/2
1.25 1/1.25 সমান সমান কি হচ্ছে 1/u প্লাস 2/u, কারণ এই 2টা কিন্তু উপরে চলে যাচ্ছে, এই জন্য 2/u, তাহলে কি দাঁড়াচ্ছে 1/0.25 সমান সমান u যদি নেই 1 প্লাস 2, তার মানে হচ্ছে 1/0.25 সমান সমান 3/u হচ্ছে। 3/u মানে কত? u সমান সমান হচ্ছে তোমার 0.75 মিটার। তাহলে দেখো ইউ এর মান কত 0.75 মিটার, এখানে কত আছে প্রথমটা হচ্ছে 0.75 মিটার আছে। তো যদি হচ্ছে তোমার লেন্সটি থেকে যদি লেন্স থেকে যদি 0.75 মিটার দূরে বস্তুটা রাখো তাহলে প্রতিবিম্বের আকারটা অর্ধেক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপরে দেখো একটি দ্বিউত্তল অভিসারী লেন্সের প্রতিটি পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং গ্লাসের প্রতিসরাঙ্ক 1.5, লেন্সটির ফোকাস দূরত্ব কত? এখানে একটা জিনিস আছে যে দেখো দ্বিউত্তল লেন্সের বলছে যে প্রত্যেক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, মানে যদি প্রথমটা নেগেটিভ পজিটিভ ধরি তাহলে পরেরটা কিন্তু নেগেটিভ হবে। এখন তাহলে দেখো সূত্রটা আমরা লিখি যে 1/f সমান সমান কি আমরা জানি মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তো এখানে দেখো মিউ এর ভ্যালুটা কত এখানে 1.5, তো 1.5 থেকে যদি হচ্ছে তোমার 1 বাদ দেই তাহলে কত হবে 0.5 বা 1/2। দেখো এখানে প্রথমটা যদি পজিটিভ ধরি পরেরটা কিন্তু নেগেটিভ হচ্ছে, এখন দেখো পরেরটা কিন্তু নেগেটিভ হচ্ছে, আর নেগেটিভ নেগেটিভ কিন্তু পজিটিভ হয়ে যাবে, এই জন্য আমরা লিখে দিই 1/30। তাহলে 1/2 ইন্টু 2/30 হচ্ছে 2/30 মানে কত 1/f সমান 1/30, মানে f সমান সমান কত হচ্ছে f সমান সমান হচ্ছে তোমার 30 মিটার। তো এটা দেখো এটা ভালো মতো হয়তো বুঝতে পারছো সূত্রটা দেখো, যেহেতু দ্বিত্বল লেন্স বলছে R1টা যদি পজিটিভ হয় তাহলে R2টা নেগেটিভ, আর যেহেতু আগে একটা নেগেটিভ চিহ্ন আছে তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, এই জন্য এইভাবে এই ম্যাথটা আমরা করছি। এরপরে দেখো বিন্দু উৎস দূরে থাকলে তরঙ্গ মুখের আকৃতি কেমন হবে? যদি দূরে থাকে তার মানে কি দূরে থাকলে হচ্ছে তোমার সমতল হবে, আর যদি কাছে থাকে তার মানে হচ্ছে গোলাকার হবে। এরপরে দেখো একটি গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়, মানে হচ্ছে ভিটা নেগেটিভ, যেহেতু পিছনে গঠিত হচ্ছে দর্পণটি ফোকাস দূরত্ব। তাহলে সূত্রটা আমরা লিখি যে 1/f সমান সমান 1/u, u এর মানটা কত 1/15, আর 1 প্লাস ভি নিতাম, বাট এখানে যেহেতু পিছনে স্থাপন করতেছে এই জন্য হচ্ছে ভিটা নেগেটিভ, তাহলে হচ্ছে তোমার 30 ধরলাম। তাহলে এখানে দেখো 15 2 মাইনাস 1, তো 1/f সমান সমান হচ্ছে 1/30। তাহলে এখানে দেখো 1/f সমান 1/30 যদি হয় তাহলে f সমান সমান হচ্ছে 30 সেন্টিমিটার। সো এটা হচ্ছে ডি নাম্বারটা এখানে অ্যান্সার। এই পয়েন্টটাতে আসো, প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য কোনটি সঠিক? এটা হচ্ছে তোমার আপতন কোণ সমান নির্গমন কোণ হবে, এটা হচ্ছে তোমার প্রিজমের তোমার ন্যূনতম বিচ্যুতির এটা হচ্ছে একটা শর্ত। আচ্ছা নিচের কোনটি দ্বারা আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায়? এটা হচ্ছে হাইগেনের সূত্র দ্বারা। আর এই অধ্যায় শুরুতে আছে যে তোমার ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি দ্বারা কি হয় আলো যখন কোনো দিক দিয়ে যাবে তখন সবচেয়ে কম শক্তি অপচয় করে যাবে, এটা হচ্ছে তোমার ফার্মাটের নীতি। এরপরে দেখো একটি স্বচ্ছ মাধ্যমের সমবর্তন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিসরাঙ্ক কত? এখানে অ্যান্সারগুলো দেখে বুঝতে পারছি এটা প্রশ্নটা ভুল। প্রতিসরাঙ্কের সূত্রটা আমরা কি জানি মিউ সমান সমান tan থিটা, tan থিটা মানে কত দেখো থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 60 সমান হচ্ছে √3। সেখানে যেহেতু √3 অপশনে এখানে কোনো অপশনটা আসলে হবে না, প্রশ্নটা আসলে মানে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে। তাহলে পরম পরিসরাঙ্ক কত হচ্ছে √3 হচ্ছে। এরপরে আসো কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে? কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক বলতে তোমার বোঝায় যে তোমার যে ওই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে সেটা কোন দুইটা বর্ণের মধ্যে বেশি হবে। তো এটা হচ্ছে তোমার একটু দেখাই দেই আর একবার, বেনি 7টা রং হচ্ছে আ সহ কলা। তো দেখো নীল আর হলুদটা কোন রেঞ্জ আছে, দেখো নীল আর হচ্ছে তোমার হলুদ এই দুটো রেঞ্জ আছে হচ্ছে নীল। আছে কালার দিয়ে দেখাই দিই, দেখো এই যে হলুদ আর হচ্ছে নীল, এটা হচ্ছে তোমার 1 নম্বরে আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ক্ষেত্রে দেখি হলুদ আর সবুজ, তার মানে এখানে দেখো এখানে আবার হলুদ আছে আর হচ্ছে সবুজ, তার মানে এটা হচ্ছে তোমার 2 নাম্বার। 3 নাম্বারের ক্ষেত্রে দেখি
তিন নম্বর ক্ষেত্রে বলছে যে লাল আর সবুজ, লাল আর সবুজ, এটা হচ্ছে 3 নাম্বার। আর লাস্টে হচ্ছে তোমার হলুদ দিয়ে দেখাই দিই, লাল এবং নীল, এই যে লাল এবং হচ্ছে নীল। তো এখানে দেখো ডিসটেন্স কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে লাল এবং নীলের ক্ষেত্রে, মানে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সবচেয়ে বেশি, এই জন্য লাল এবং নীলের কৌণিক বিচ্ছুরণের মান সবচেয়ে বেশি। আচ্ছা, এটা বুঝতে পারছো? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? বিচ্যুতি ইজ প্রপোর্শনাল টু 1/λ। তার মানে যার ল্যামডাটা কম তার হচ্ছে বিচ্যুতি বেশি। তাহলে বেগুনির যেহেতু ল্যামডাটা সবচেয়ে কম, এই জন্য বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি। আলোর কোন ঘটনা রংধনু সৃষ্টির ব্যাখ্যা দিতে পারে? কোন ঘটনা দিতে পারে? বিচ্ছুরণটা হচ্ছে তোমার রংধনু সৃষ্টির ব্যাখ্যা প্রদান করতে পারে। এরপরে দেখো, স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটারের চেয়ে বেশি কাছের বস্তু কেন দেখতে পারে না? কেন দেখতে পারে না? কারণ চোখ নির্দিষ্ট সীমার বাইরে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব পরিবর্তন করতে পারে না। তোমার এখানে ডি নাম্বারটা অ্যান্সার। এই জন্য হচ্ছে স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটারের থেকে কাছের বস্তু দেখতে পারে না। আচ্ছা, এরপরে আসলাম হচ্ছে তোমাদের আমরা ভৌত আলোক বিজ্ঞানে। এখন দেখি অধ্যায় কি কি এমসিকিউ আছে, সহজ থাকার কথা। দেখো, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত 1:3, এই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? দেখো এখানে কি বলছে, বিস্তারের অনুপাত মানে হচ্ছে a1/a2, a1/a2। দেখো এটা অনুপাত কত বলছে, 1/3। এখন বলছে এই যে এদের যদি উপরিপাতন হয় তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ তীব্রতার অনুপাত কত? I1/I2 অনুপাত চাইছে। তাহলে দেখো I1 সমান আমরা কি জানি, a1 প্লাস a2 স্কোয়ার হোল স্কোয়ার আর a1 মাইনাস a2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি করি, আচ্ছা মানে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা অনুপাত, তাহলে I1 না, এটা হচ্ছে I max আর এটা হচ্ছে I min। তো দেখো এখানে করলাম 1 প্লাস 3 এর উপর হোল স্কোয়ার আর এখানে হচ্ছে 1 মাইনাস 3 এর উপর হোল স্কোয়ার। তাহলে কত হবে, 16/4 সমান সমান 4:1। 4:1 কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। এখন দেখো এখানে মাথায় রাখা লাগবে যে কোন অনুপাত চাইছে। এখানে বলছে যে সর্বোচ্চ সর্বনিম্ন, এই জন্য আমি হচ্ছে সর্বোচ্চ বলে আইম্যাক্সটা উপরে রাখছি আর সর্বনিম্নটা নিচে রাখছি। বা যদি বলতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাহলে কিন্তু 1:4 হইতো। সো কোন অনুপাতটা চাচ্ছে এটা ভালো মতো মাথায় রাখবা। এরপরে দেখো, একটি তরঙ্গ মুখের উপরস্থিত বিন্দুগুলোর দশা পার্থক্য কত হবে? 0 ডিগ্রি হবে। এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করে ডোরার প্রস্থ অপরিবর্তনীয় রাখতে হলে চিরদ্বয় থেকে পর্দার দূরত্বে কিরূপ পরিবর্তন হবে? আর ডোরার প্রস্থ সূত্র বিটা সমান সমান কি জানি, d(λ/2a)। আর বলছে যে চিরদ্বয়ের দূরত্ব হচ্ছে তোমার 3 গুণ করা হয়েছে, মানে 2a 3 গুণ করা হয়েছে। তাহলে নিচে যদি হচ্ছে আমি 3 গুণ করি তাহলে বলছে যে ডোরার প্রস্থটা অপরিবর্তিত রাখতে চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব ডি এর পরিবর্তন কিরূপ? এখন দেখো নিচে কিন্তু 3 গুণ অলরেডি হয়ে গেছে, আর আমি যদি সেম রাখতে চাই, কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে উপরে আমাকে 3 গুণ করতে হবে। তাহলে আমরা যদি 3 গুণ করি তাহলে কিন্তু ডোরা প্রস্থটা অপরিবর্তনীয় থাকতেছে। এরপর দেখো এটা খুব সহজ একটা প্রশ্ন, নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যকে পৃথক করা যায়? এই বিষয়ের মাধ্যমে, সমবর্তনের মাধ্যমে। সমবর্তনের মাধ্যমে কি হয়, অনুদৈর্ঘ্য যেগুলা তরঙ্গ রয়েছে সেগুলা কিন্তু কোনো সমবর্তন হয় না, এর মাধ্যমে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়। এবার দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদয় থেকে আগত আলোক তরঙ্গদ্বয়ের মধ্যবর্তী পথ পার্থক্য কত হবে? এখন দেখো উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য পথ পার্থক্যের সূত্র হচ্ছে n(λ)। তাহলে দেখো একটা যদি n সমান সমান যদি 1 ধরি তাহলে প্রথমটা ক্ষেত্রে হচ্ছে তোমার ল্যামডা হচ্ছে, আর যদি n সমান সমান 2 হয় তাহলে সেকেন্ড ক্ষেত্রে কিছু 2λ হচ্ছে। তাহলে পথ পার্থক্য কত হবে, 2λ/-λ সমান সমান কত হচ্ছে, ল্যামডা। সো উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য পথ পার্থক্য কত হতে হবে, ল্যামডা হইতে হবে। এরপরটাতে আসো, ফ্রেনেলস শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোক রশ্মি সমীহ তরঙ্গমুখ কিরূপ হবে? ফ্রেনেল কিন্তু হচ্ছে সসীম দূরত্ব থাকে, এই জন্য হচ্ছে তরঙ্গমুখ কেমন হবে, অপসারী এবং গলীয় হবে। এটা তো মনে রাখতে পারো, যেহেতু হচ্ছে তোমার সসীম তার মানে হচ্ছে ওই তোমার গলীয় হবে কিন্তু তরঙ্গমুখটা, এভাবে মনে রাখতে পারো। এবার দেখো,
বিনাশী ব্যতিচারের ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য। বিনাশী মানে হচ্ছে তোমার ধ্বংসাত্মক, বিনাশী মানে হচ্ছে ধ্বংসাত্মক। ধ্বংসাত্মকের ক্ষেত্রে হচ্ছে তোমার তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য কত হবে? সূত্রটা হচ্ছে 2n + 1 λ/2। তাহলে পথ পার্থক্য কত হবে তোমার? λ/2 কিন্তু এটা অযুগ্ম গুণিতক, কারণ দেখো n সমান তুমি যতই দাও না কেন সে কিন্তু বিজোড় হচ্ছে, এর জন্য হচ্ছে অযুগ্ম গুণিতক। তারপরে আসো, তড়িৎ চৌম্বকীয় তত্ত্বানুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র অনুপাত c। আলোর বেগ, আলোর বেগ কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট, তার মানে c হবে তোমার এটার অ্যান্সার। এরপরে দেখো, দ্বিচির পরীক্ষায় চির দুইটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ কত হবে? তাহলে ডোরার প্রস্থ বিটা সমান সমান আমরা কি জানি? d(λ/2a)। এখন দেখো বলছে যে চির দুটির ব্যবধান দ্বিগুণ করা হয়েছে, এখানে ব্যবধান দ্বিগুণ করা হয়েছে, আবার চির হইতে পর্দার দূরত্ব d এটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তার মানে এটাও দ্বিগুণ করা হয়েছে। তাহলে আলটিমেটলি যদি উপর নিচ দুইখানেই দ্বিগুণ করা হয় তার মানে কি সেটা কিন্তু অপরিবর্তিতই থাকবে, তার মানে এখানে অ্যান্সারটা কত হবে? অপরিবর্তিত থাকবে। এরপর দেখো, এরপর একটা সহজ প্রশ্ন দিছে, একটি তরঙ্গের দুইটি বিন্দু দশা পার্থক্য হচ্ছে π/4, তাহলে পথ পার্থক্য কত হবে? তাহলে আমরা কি জানি যে নরমাল জানি যে দশা পার্থক্য সমান সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে পথ পার্থক্যই চাইছে, তার মানে দশা পার্থক্য কত দেওয়া আছে? π/4। আর এইটাকে যদি এদিকে নিয়ে আসে তার মানে হচ্ছে λ/2π। এখানে π কাটা গেল, তারপরে হচ্ছে তোমার λ/8 হবে। তাহলে তোমার পথ পার্থক্য কত হচ্ছে? তোমার λ/8। এরপরে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির গুলোর মধ্যে দূরত্ব অর্ধেক এবং চির এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরা প্রস্থের কি হবে? আবার সূত্রটা লিখি, বিটা সমান d(λ/2a)। তাহলে দেখো চিরগুলোর দূরত্ব হচ্ছে অর্ধেক করা হয়েছে, তার মানে এটা অর্ধেক করা হয়েছে, নিচের ওটা d(λ/2a/2 হয়েছে। তো আলটিমেটলি 2টার কিন্তু উপরে চলে যাচ্ছে, তার মানে দ্বিগুণ হচ্ছে। আর বলছে যে চির পর্দার দূরত্ব d এটাও দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি দেখো উপরে কিন্তু 2 আছে, তার মানে কত? 4 গুণ হচ্ছে। তাহলে ডোরা প্রস্থ কত হবে? 4 গুণ হয়ে যাবে, কারণ উপরে 2টা গুণ চলে যাচ্ছে আলটিমেটলি। এরপরে আসো, ইয়ং এর দ্বিচি পরীক্ষা একটি চির বাদ দিলে কোন ঘটনা ঘটবে? অপবর্তন ঘটবে। এটা মানে সবাই হয়তো জানো, এটা কোনো কনফিউশন হওয়ার কথা না। এরপরে আসো, কোন তড়িৎ চৌম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? কম্পাঙ্ক সবচেয়ে কম কার হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন দেখো, আমরা জানি কি মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, তারপর রঞ্জন রশ্মি, তারপরে অতি বেগুনি রশ্মি, তারপরে হচ্ছে তোমার অবলোহিত রশ্মি। তাহলে গামাও আছে, অতি বেগুনি আছে, এক্স রে আছে, এটা হচ্ছে কম, কিন্তু অবলোহিতটা সবার লাস্টে আসছে এই কয়টার মধ্যে, এই জন্য অবলোহিত রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে কম, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আলোর দ্বৈত প্রতিসারক ক্লাস হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ক্যালসাইট ব্যবহৃত হয়, এটা হচ্ছে কোয়ার্টজ। তাহলে দ্বৈত প্রতিসারক ক্লাসগুলো কি কি হচ্ছে? ক্যালসাইট এবং কোয়ার্টজ। এরপরে দেখো, শক্তির অধক্রম অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক? অধক্রম সমান হচ্ছে তোমার বেশি থেকে কম, বেশি থেকে কমের দিকে যাবে। ই সমান সমান মানে শক্তি ই সমান সমান কি জানি? hc/λ, তার মানে যার ল্যামডাটা হচ্ছে কম তার শক্তিটা বেশি। এখন দেখো, অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু গামা রশ্মির তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এটা ভুল হচ্ছে, কারণ গামা রশ্মির শক্তি বেশি হবে। তার দেখো প্রথমে দেখো প্রথমটিতে কিন্তু গামা রশ্মি কোথাও শুরুতে নাই, সো এটা তিনটাই ভুল। দিয়ে আমরা দেখো গামা রশ্মি আছে, তারপর এক্স রশ্মি, তারপর অতিবেগুনি, এখানে সিরিয়ালটা ঠিক আছে, মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়াল দেখো, এটা সবচেয়ে কম, তারপর এটা কম, তারপর এটা কম, তার মানে এর শক্তিটা সবচেয়ে বেশি, তারপর এক্স রশ্মি, তারপর অতিবেগুনি রশ্মি, তার মানে এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো, নিচের কোনটি পোলারাইজার নয়? এটা হচ্ছে তোমার হবে ফ্রেসনেল বাইপ্রিজম। এরপরে দেখো, দুটি সুসংগত উৎস হতে এ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়, একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য দুটি মিলিত হয় তাদের দশা পার্থক্য হচ্ছে 90 মানে কত? π/2। আর বলছে পথ পার্থক্য কত? এখন দেখো পথ পার্থক্য মানে কি? দশা পার্থক্য ইন্টু λ/2π ইন্টু λ/2π। পাই কাটা, তারপরে হচ্ছে তোমার
ল্যামডা বাই 4 হচ্ছে তোমার পথ পার্থক্য। ল্যামডা বাই 4 কই আছে? ডি নাম্বারে আছে, যেখানে ডি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি এবং চিরদ্বয়তে পদ্মার দূরত্ব ডি হলে পদ্মার উপর প্রতি একক প্রস্থে ডোরার সময় কত। এখন দেখো আমরা নর্মালি বিটা সমান সমান ডি ল্যামডা বাই 2 এ ধরছি, বাট এখানে দূরত্ব ধরতে বলছে হচ্ছে তোমার ডি ধরতে বলছে, তাহলে আমি ডি ধরলাম। তাহলে এখন বলছে যে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত, তাহলে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা এন সমান সমান কি হবে 1/বিটা, তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ডি বাই ডি ল্যামডা, মানে বড়তে ডিটা নিচে যাবে, তার মানে এখানে বি নাম্বারে যেহেতু আছে এখানে বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার ডি বাই ডি ল্যামডা। এরপরে আসো কোন তরঙ্গের সমবর্তন হয় না, যেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, সেটা হচ্ছে শব্দ, এই কারণে এর সমবর্তন হয় না। এরপরে দেখো সমবর্তন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিসাঙ্ক কত হবে? প্রতিসরাঙ্ক মিউ সমান সমান tan থিটা, তার থিটা সমান হচ্ছে কত বলছে 60, তার মানে কত √3, এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গের জন্য ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য ঘটে না? সমবর্তনটা অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য তোমার ঘটে না। আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ। এখন চলে আসলাম আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা দিয়ে। তো এখানে দেখো এখানে কি বলছে, প্রথম প্রশ্ন, তড়িৎচুম্বকীয় বলের বাহক কণা কোনটা? এটা হচ্ছে তোমার ফোটন। এরপরটাতে আসো কৃষ্ণ বস্তুর শক্তি বিনিময় সংক্রান্ত তত্ত্ব কে দেন? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার ম্যাক্স প্ল্যাঙ্ক দেন। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব বা কৃষ্ণ বস্তুর শক্তি বিকিরণ সংক্রান্ত তত্ত্ব দেন। এরপর দেখো এক্স রে উৎপাদনের ক্ষেত্রে ক্যাথোড পাদ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় যে তোমার মোলিবডেনাম আর হচ্ছে টাংস্টেন। এখন দেখো এই জিনিসটাকে কঠিন ভাবে কি দিতে পারে, দেখো চারটা যে ধাতু নাম লিখছে তোমরা হয়তো মোলিবডেনাম টাংস্টেনটা পড়ে রাখছো, বাট যদি সংকেত দেয় তোমরা কি পারবা? দেখো মোলিবডেনামের সংকেতটা কিন্তু হচ্ছে তোমার MO, টাংস্টেনের ক্ষেত্রে অনেকের ভাই টি ভাবো, কিন্তু টি কিন্তু ভুল। টাংস্টেনের সূত্রটা হচ্ছে ওলফ্রাম, মানে এর ল্যাটিন নামটা হচ্ছে ওলফ্রাম, এখান থেকে এর সংকেতটা আসছে হচ্ছে তোমার ওলফ্রাম। ওলফ্রাম তাহলে কিসের সংকেত হচ্ছে? টাংস্টেনের সংকেত হচ্ছে। সো সংকেতগুলো একটু মাথায় রাখবা, যেগুলো একটু এক্সেপশনাল। আচ্ছা, ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় কার পরীক্ষায়? এটা সব মানে শুরুতেই পড়ছে চ্যাপ্টার শুরুতে, মাইকেলসন মল্লির পরীক্ষা। মাইকেলসন মল্লির পরীক্ষায় কি পরীক্ষা বলা হয়? না ধর্মী পরীক্ষা। এটা কত সালে করা হয়? এটা হচ্ছে 1887 সালে করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয়, মাইকেলসন বিজ্ঞানী মাইকেলসন এই পরীক্ষার জন্য কি মানে যন্ত্র উদ্ভাবন করেন? মাইকেলসন ব্যতিচার পরিমাপক যন্ত্র। এটুকু জানলেই হয়ে যাবে। দেখো শূন্য ভর এবং ই শক্তি সম্পন্ন কণার ভরবেগ হলো, আমরা ই সমান সমান কি জানি? দেখো hc/λ। এখন দেখো তোমার ভরবেগ পি সমান সমান কিন্তু h/λ হয়ে যায়, তার মানে ই সমান সমান হচ্ছে h/λ যেহেতু আছে, তার মানে হচ্ছে p/c, তাই না? মানে সি টা ছোট হাতে, তাহলে বলছে ভরবেগ কত, তাহলে ভরবেগটা এইদিকে নিয়ে গেলেই হবে পি সমান সমান E/c। E/c কত আছে? ডি নাম্বার অ্যান্সার, তার মানে এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো কোন কণার ভর শূন্য? এখানে দেখো ফোটন কণার ভর শূন্য, বাট এখানে একটা কথা আছে, ফোটন কণার স্থির ভর শূন্য, বাট যখন চলন্ত হয় তখন কিন্তু এটা ভর থাকে। তাহলে এখানে পার্শিয়াল ভাবে ফোটনটা কারেক্ট, বাট স্থির ভর কিন্তু ফোটনের শূন্য। যদি গতিশীল হয় সেক্ষেত্রে ফোটনে কিন্তু ভর থাকে, কারণ তার ভরবেগ আছে। এরপর দেখো c/√3 বেগে চলমান একটি কণার মোট শক্তি হয়। এখন শক্তি ফর্মুলাটা আমরা লিখি যে E সমান সমান mc², এটাকে আমরা লিখতে পারি এইভাবে m0c² বাই হচ্ছে 1/v²/c²। কারণ দেখো ভির মানটা কত বলছে? c/√3, আমি c/√3টাই বসাবো, তাহলে m0c², তাহলে 1/, যদি এখানে রুট করে দাও তাহলে কত হচ্ছে তোমার c²/3। এখানে c² থাকতেছে, তার মানে m0c² ডিভাইডেড বাই হচ্ছে তোমার এগুলো থাকতেছে হচ্ছে তোমার 2/3 c²।
তাহলে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই √2/√3 সি, তাহলে এখানে সি সি কাটা, কত হচ্ছে তোমার, হচ্ছে তোমার এই √3টা উপরে চলে যাবে, তাহলে √3/√2 √3 এম নট সি, যেখানে কততে আছে দেখো বি নাম্বারে কিন্তু এটা আছে √3/2 এম নট সি স্কোয়ার। এটা আশা করি বুঝতে পারছো, এখানে যদি এম নট সি হবে। তারপরে দেখো আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম আপতিত ফোটনের কম্পাঙ্কের লেখচিত্রের ঢাল কি নির্ণয় করে। এখন দেখো আমরা প্রথমে এই সূত্রটা দেখি, ইকে ম্যাক্স, ওই ইকে ম্যাক্স সমান সমান হচ্ছে এইচ নিউ মাইনাস কার্য অপেক্ষক। এটাকে যদি আমরা y = mx + c করি, এই ফর্মেটে নিয়ে আসি, তাহলে দেখো এমটা কিন্তু এইচ এর সাথে আছে। সো এখানে এইচটা কি নির্দেশ করে, এইচটা নির্দেশ করে হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে। তো এটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো একটি এম নট স্থির ভর সম্পন্ন বস্তু যদি আলোর বেগে ধাবিত হয়, তাহলে তার ভর কত হবে, যদি আলোর বেগে কোনো বস্তু যায় তার ভরটা অবশ্যই অসীম হবে। সেখানে অসীমটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে দেখো সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত হবে, সূচন কম্পাঙ্কের জন্য বেগটা হবে তোমার 0। এরপরে আসো দেখো একটি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান হলে এর ভরবেগ কত। তাহলে এখানে আমরা দেখো একটা জিনিস মাথায় রাখবো, যে আগে ভরবেগের সূত্রটা শক্তির বের করি, ই সমান সমান পিসি প্লাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার গতিশক্তি। আর যদি প্রোটনের গতিশক্তি বের করি, তাহলে হচ্ছে দেখো প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান, তাহলে প্রোটনের এখন মোট শক্তিটা আমরা দেখবো কত। তার মোট শক্তিটা তোমার সমান হচ্ছে তোমার এম নট সি স্কোয়ার, হচ্ছে স্থির শক্তি প্লাস হচ্ছে কে, গতিশক্তিটা কত, এম নট সি স্কোয়ারের সমান, তার মানে সমান কত হচ্ছে 2 এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে প্রোটনের মোট শক্তি। এখন বলছে এর ভরবেগ কত, তাহলে এই যে ইটা আছে এই ভ্যালুটা আমরা এই যে প্রথমে এই ভরবেগের সূত্রের মধ্যে বসাবো, বসালে আমরা ভরবেগটা পেয়ে যাবো। তাহলে দেখো ই সমান সমান আমরা কি লিখতে পারবো, 2 এম নট সি স্কোয়ার সমান সমান পিসি প্লাস এম নট সি স্কোয়ার। তো দেখো এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে স্কোয়ার করে দেবো বোথ সাইডে। তাহলে দেখো স্কোয়ার যদি করি, তাহলে 4 এম নট স্কোয়ার আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে এই সূত্র আসলে না, এটা হচ্ছে মেইন সূত্র হচ্ছে পি স্কোয়ার বাই সি স্কোয়ার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা বসাইলাম, তাহলে দেখো এখানে কত আসতেছে, 4 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত আসে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে দেখো পি স্কোয়ার সি স্কোয়ার সমান কত আসতেছে, এখান থেকে যদি নিয়ে যাই, পি স্কোয়ার সি স্কোয়ার সমান আসতেছে হচ্ছে তোমার 3 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে সি স্কোয়ারটা যদি এইদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, পি স্কোয়ার সমান সমান 3 এম নট স্কোয়ার সি স্কোয়ার, তাহলে পি সমান সমান কত হবে, রুট করলে হচ্ছে √3 এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা কোথাতে আছে, এটা আছে হচ্ছে তোমার এম নট সি স্কোয়ার, না তো এম নট সি, এখানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখো এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা এই যে মিসটা করতে পারবা। দেখো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচের কোন কণাটি ক্রিয়া করে, সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কিন্তু তোমার মেসন গ্লুয়ন দুইটাই ক্রিয়া করে, সেখানে সিডি দুটাই হচ্ছে তোমার অ্যান্সার। ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটি ফোটো ইলেকট্রন নিঃসরণের সময় প্রায় কত, 10⁻⁹ সেকেন্ড। এটা হচ্ছে তোমার ওই চারটা যে সূত্র আছে, ওই চারটা সূত্রের মধ্যে আছে, সেটা তোমরা পারবা। এরপরে দেখো সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয় কোনটি, এটা শুধু আকর্ষণধর্মী, এটাও ঠিক, বিনিময় কণা গ্লুয়ন এবং গ্লুয়নও আছে মেসন আছে, এটাও ঠিক, এ বল অত্যন্ত তীব্র, এটাও ঠিক। ডি নাম্বার দেখো বলছে এ বলের পাল্লা অসীম, এ বলের পাল্লা অসীম না, এ বলের পাল্লা হচ্ছে স্বল্প। সো এখানে ডি নাম্বারটা বলবো, পাল্লা অসীম কার, মহাকর্ষীয় বলের পাল্লা হচ্ছে অসীম।
সেখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আধুনিক পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? কি কথা, এটা আইনস্টাইন এটাও আছে, আলোক তড়িৎ ক্রিয়া এটাও আছে, কৃষ্ণ বস্তু বিক্রিয়ন ম্যাক্স প্ল্যাঙ্ক এটাও আছে, কিন্তু ফ্যারাডের সূত্রটা আধুনিক পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত নয়। এখানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো প্লাঙ্কের ধ্রুবকের সাথে নিচের কোন রাশিটির মাত্রা অভিন্ন? এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা হচ্ছে ml স্কয়ার T−1। কৌণিক ভরবেগেরটা হচ্ছে তোমার L = mvr। এম এর ক্ষেত্রে হচ্ছে m, v এর ক্ষেত্রে LT−1, আর r এর ক্ষেত্রে আরেকটা L স্কয়ার। এই জন্য হচ্ছে কৌণিক ভরবেগের প্লাঙ্কের মাত্রার সাথে এটা হচ্ছে সম্পর্ক একই, অভিন্ন। এরপরে আসো বোসন কণা কোন ক্ষেত্রের ক্ষেত্রকণা হিসেবে কাজ করে? দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রকণা হিসেবে বোসন কণা কাজ করে। এরপর দেখো কোন কণার মোট শক্তি নিশ্চলাবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটির বেগ কত? তাহলে এখানে আমরা ওই শক্তির ওই ফর্মুলাটা বসাবো, E = E0 1 - v²/c²। তো এখানে দেখো এখানে বলছে যে মোট শক্তিটা নিশ্চল শক্তির হচ্ছে দ্বিগুণ, তার মানে হচ্ছে E = হচ্ছে তোমার 2 = E0। আচ্ছা এখানে যদি 2 আসে তার মানে E0টা আমার বসানো লাগতেছে না, এখানে আমি 1 বসাই দিব। 1/v²/c²। আর 1/v²/c²টা আমি এদিকে নিয়ে আসি, 1/v²/c²। 1/v² - c² সমান কত হচ্ছে 1/2। এখানে যদি রুট করি তাহলে 1 - v²/c² সমান 1/4। তাহলে v²/c² কত হচ্ছে, এটাকে এদিকে নিয়ে যায় 3/4। তাহলে v/c সমান হচ্ছে √3/2। তাহলে v সমান কত হবে √3/2c। বেগটা হবে আলোর বেগে √3/2 গুণ, এখানে সি নাম্বারে যেহেতু এটা আছে এখানে হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। তো দেখো এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। প্রথমে হচ্ছে E0 থেকে এখানে বের করলা, যেহেতু বলছে শক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ, তাহলে E = 2E0। তাহলে এখানে 2টা এখানে লিখে ফেললাম। তো এখান থেকে আমরা দেখো √3/2 এখানে আমরা অ্যান্সার নিয়ে আসছি। এরপরে দেখো ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আপতিত বিকিরণের কোনটি বৃদ্ধি পেলে? কম্পাঙ্ক বৃদ্ধি পেলে ফটো ইলেকট্রনের গতিশক্তিও তোমার বৃদ্ধি পাবে। এরপর দেখো নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে নিচের কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তি ইলেকট্রন নির্গত হবে? এখন দেখো পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, এটা তিনটা হচ্ছে ক্ষার ধাতু। সো এদের হচ্ছে তোমার এদের থেকে সর্বাপেক্ষা বেশি শক্তি কিন্তু এদের মানে ফোটন হচ্ছে আপতিত নির্গত হবে। অ্যালুমিনিয়ামটা কিন্তু ক্ষার ধাতু না, এই জন্য হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে তুলনামূলক কম শক্তি ফটো ইলেকট্রন নির্গত হবে। এরপরে দেখো এটা মানে 23-24 সালে আসছিল প্রশ্ন মেডিকেলে। হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হবে? লেজার রশ্মি ব্যবহৃত হবে। এরপরে আসো কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো এবং বিটা কণা নির্গত হয়? এটা কোন বলের কারণে হবে? এটা হবে তোমার দুর্বল নিউক্লিয় বলের কারণে। এরপরটাতে আমরা আসি। এখন দেখো কোন কণার গতিশক্তি এর স্থির শক্তির দ্বিগুণ, তাহলে কণাটির ক্ষেত্রে গতিশক্তির ভর স্থির ভরে কত গুণ হবে? এখন দেখো আমরা কি সূত্রটা জানি যে E = m0c² প্লাস হচ্ছে k। এখন বলছে গতিশক্তির স্থির শক্তির দ্বিগুণ, তার মানে হচ্ছে m0c² প্লাস 2m0c²। তাহলে কত গুণ হচ্ছে 3m0c² কিন্তু হচ্ছে। সো দেখো যদি বলে তাহলে কি হলো যে গতিশক্তি যদি স্থির শক্তি দ্বিগুণ হয় তাহলে কণাটির মোট শক্তি হচ্ছে স্থির ভরে কত হবে 3 গুণ হবে। এরপরটা দেখো 9 × 10⁻15 জুল গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত গ্রাম, মানে কত কেজি? তো এখানে আমরা কিছু যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তোমার E কে সমান m - m0 c²। কারণ আমাকে বলছে কি যে ইলেকট্রনের ভর কত গ্রাম, তার মানে কত বলছে এখানে দেখো, এখানে আমরা জানি হচ্ছে তোমার
গতিশীলটা কিন্তু মানে সরি স্থির শক্তিটা কিন্তু জানি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এখন বলছে গতিশীল ভরটা কত। তাহলে গতিশীল ভরটা বের করার জন্য এখন দেখো আমরা কি করব, ই কে বাই সি স্কোয়ার করলাম সমান সমান এম মাইনাস এম নট। এখন এম মাইনাস এম নট, এখন দেখো এম নটটা আমরা যদি নিয়ে আসি এইদিকে, তাহলে এম সমান সমান দাঁড়াচ্ছে ই কি, ই কে ভ্যালুটা কত 9 ইন্টু 10 ইনভার্স 15, 9 ইন্টু 10 ইনভার্স 15 ডিভাইডেড কত হচ্ছে সি স্কোয়ারটা কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মানে কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, আর প্লাস হচ্ছে এম নট সি স্কোয়ার মানে সরি মানে এম নট ইলেকট্রনিক স্থির হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। তাহলে এখানে দেখো 9 কিন্তু আমরা কাটে ফেলতেছি, আর এখানে দেখো উপরে -15 আছে, নিচে হচ্ছে +16, যদি উপরে যায় এখানে কিন্তু -16 হয়ে যাবে মানে -31 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 10 ইনভার্স -31 প্লাস 9.11 ইন্টু 10 ইনভার্স -31 কিন্তু হচ্ছে। তাহলে দেখো কিছু নাই মানে 1 আছে, তার মানে কত 9.11 আর সাথে হচ্ছে 1 আছে, তার মানে কত হচ্ছে তোমার মোট মানে ইলেকট্রনের গতিশীল ভর কত হচ্ছে কত 10.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এখন দেখো এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কিন্তু তোমার এই ডি নাম্বারে আছে, সেখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তখন এই ফর্মুলাটা ব্যবহার করলে কিন্তু আমরা তাহলে সহজেই এই ম্যাথটা করতে পারতেছি। এরপরে দেখো একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে, তাহলে বলছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। এখন দেখো এখানে বলছে গতিশক্তির হচ্ছে তোমার হিসাব বের করতে মেইনলি বলছে, তোমরা এখানে শুরু থেকে স্টেপটা বের করি যে তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা আমরা আগে লিখি। তো কি সূত্র জানি যে ল্যামডা সমান সমান h/p। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে গতিশক্তি যেহেতু বলছে এখান থেকে আমার কি আনতে হবে, এখান থেকে ইর ভ্যালুটা আনতে হবে। এখন দেখো পি এর সাথে কিন্তু ইর একটা ভ্যালু সূত্র আছে, সেটা কি ই কে সমান সমান কিন্তু আমরা জানি পি স্কোয়ার বাই 2m, এই সূত্র আমরা জানি। তো এখন দেখো যেহেতু পি আছে আমরা পি ফর্মেটে এটা নিয়ে আসবো, তাহলে পি স্কোয়ার সমান সমান কি হচ্ছে 2 হচ্ছে। তাই এখানে রুট যদি করি তাহলে কত হবে √2 EKM। এটা বুঝতে পারছো। এখন আমরা এই জিনিসটাই প্রোটনের এর ক্ষেত্রে লিখবো, তাহলে ল্যামডা প্রোটন যদি লিখি তাহলে h/2 EKM, এমটা কিসের প্রোটনের, ঠিক সেম ভাবে ইলেকট্রনের ক্ষেত্রে লিখলাম ল্যামডা ই সমান সমান h/2 EKM ইলেকট্রনের। এখন দেখো এখানে বলছে তরঙ্গ ডি বলি তরঙ্গ দৈর্ঘ্য এই দুটার হচ্ছে তোমার সমান। দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই দুটোর সমান, আবার এইচ এটাও কাটা যাচ্ছে, তার মানে আলটিমেটলি কিন্তু এইটা সমান সমান এটা হচ্ছে। তাহলে আমি যদি লিখি যে রুটটা আমরা তুলে দিলাম 2 EKM ইন্টু MP মানে মাস অফ প্রোটন, আর হচ্ছে 2 EKMe, এটা সমান সমান কেমন হবে দেখো 2 কাটা গেল। এখন দেখো আলটিমেটলি এটাকে যদি আমি 1 ধরি, কারণ দেখো বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য 1, তার মানে এটা সমান সমান আলটিমেটলি 1 আসতেছে। মানে দেখো এই সূত্রটা যে আমরা এইভাবে লিখি যে EKM মানে EK আচ্ছা এম না লিখে প্রোটনেরটা লিখি, মানে প্রোটনের মানে শক্তি ডিভাইডেড বাই ইলেকট্রনের শক্তি, মানে এই জিনিসটা এখানেই রাখতেছি সমান সমান। দেখো এই যে এই জায়গায় যে 1 আছে এই মাস ইলেকট্রনটা উপরে চলে যান, তাহলে ইলেকট্রনের মাসটা উপরে গেল, আর প্রোটনের মাসটা দেখো প্রোটনের মাসটা নিচে চলে আসবে। এখানে দেখো ইলেকট্রনের মাসটা আমরা জানি কত, ইলেকট্রনের মাসটা কিন্তু আমরা জানি যে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, আর প্রোটনের মাসটা কিন্তু 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তার মানে প্রোটনের মাসটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে নর্মাল তুমি চিন্তা করো যে এটা যদি হচ্ছে তোমার এর যদি কম হয়, এর যদি এটা বেশি হয়, তার মানে কি এর দুটোর মধ্যে যেহেতু সমান, তার মানে ব্যালেন্স করার জন্য কিন্তু এই এর যদি মাস বেশি হয় তাহলে কিন্তু এনার্জিটা কিন্তু মানে শক্তিটা কিন্তু কম হওয়া লাগবে ব্যালেন্স করার জন্য, কারণ দুটো ইকুয়াল টু 1। ঠিক সেম ভাবে ইলেকট্রনের মাসটা কম, এখন এই সমন্বয় করার জন্য এর কিন্তু গতিশক্তিটা বেশি হওয়া লাগবে। সো এখান থেকে হবে কি ইলেকট্রনের গতিশক্তিটা তোমার বেশি হবে। সো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এরপরটাতে আসো, আলোক তড়িৎ ক্রিয়া আলোর কোন ধর্ম ব্যাখ্যা করে, আলোর কণা ধর্মটা ব্যাখ্যা করে আলোক তড়িৎ ক্রিয়া। তো এর মাধ্যমে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হলো। এখন হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো চলো এই চ্যাপ্টারটা আমরা দেখি। দেখো
কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? হিলিয়াম, এটা হচ্ছে তোমার আলফা কণা, এটা হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এরপরে দেখো নিউক্লিয়াসের আয়তন ও ভর সংখ্যার মানে স্বরূপ কিরূপ, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে এখন দেখো নিউক্লিয়াসের আয়তনের সূত্রটা আমরা কি জানি, নর্মালি কোনো একটা নিউক্লিয়াস আয়তন সূত্র 4/3πr3। নিউক্লিয়াসের ক্ষেত্রে যে আরটা আছে বড় হাতে আর, আরটা ইজ প্রপোর্শনাল টু মাস নাম্বারে 1/√3। আর দেখো এখানে দেখো এখানে যেহেতু কিউব আছে তার মানে এখানে আলটিমেটলি 4/3πa হচ্ছে, তার মানে নিউক্লিয়াসের আয়তনটা ভর সংখ্যার কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। এরপরে আসো, কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক? এটা হচ্ছে তোমার আয়রন হবে। এটা হচ্ছে বইয়ে একটা ছক দেখবা যে নিউক্লিয়ার বন্ধন শক্তি একটা ছক আছে, আয়রন সবচেয়ে কিন্তু স্থিতিশীল নিউক্লিয়াসের মধ্যগুলো একটা, কারণ কি এর নিউক্লিয়ন বন্ধন শক্তির মান হচ্ছে সর্বাধিক। এরপরে দেখো এখানে একটা ফর্মুলা একটা মানে ইয়া দিছে, রিয়াকশন দিছে দিয়ে বলছে এই নিউক্লিয়ার বিক্রিয়াতে অজানা এক্স রশ্মিটা কি। এখন দেখো এখানে দেখো নাইট্রোজেন আছে হচ্ছে তোমার, এখানে লিখে নিই, তো দেখো এখানে দেখো নাইট্রোজেন বাম পাশে ডান পাশে মিলাম, ওপরে দেখো যে মাস নাম্বার আছে 14 + 4, এখানে কিন্তু 18 হচ্ছে। এখানে আমি যদি দেখি যে 14 প্লাস দুইটা আছে এখানেও 18 হচ্ছে, তার মানে এখানে বাম ডান ইকুয়াল হয়েছে মোটামুটি, এক্স এর হিসাবটা পরে। নিচে হচ্ছে প্রোটন নাম্বার দেখো 7 + 2 9, এখানেও 8 + 2 10, তার মানে এখানে একটা প্রোটন ডেফিসিয়েন্ট আছে। তো দেখো এখানে দেখো ইলেকট্রনের তো কোনো কথা নেই, কারণ ইলেকট্রনের তো কোনো হচ্ছে প্রোটন নাম্বার নাই, আলফা কণারও নেই, নিউট্রনেরও নেই। বাট গামা রশ্মি এখানে কেন হবে, গামা রশ্মিটাই তড়িৎ চুম্বকীয় রশ্মি, সো যেহেতু একটা তেজস্ক্রিয় নিউক্লিয় বিক্রিয়া, সো এখানে গামা রশ্মিটা নির্গত হতে পারে। এরপরে দেখো এই যে সংকেতটা বলছে এখানে দেখো আমরা এখানেও দেখি যে নিউক্লিয় বিক্রিয়া এক্স রশ্মিটা কি, এখানে যে এক্স আছে দেখো, বেরিলিয়ামে এখানে 9 আছে আর হিলিয়ামের 4, 9 আর 4 13, এখানে কার্বন আছে একটা 12, তার মানে এখানে একটা এক্স ওপরে বসতেছে, একটা মাস নাম্বার এখানে এক্স এর আছে। নিচে হচ্ছে তোমার প্রোটন নাম্বারের ক্ষেত্রে 4 + 2 আর নিচে এখানে আছে হচ্ছে তোমার 6 হবে এটা কার্বনের, তো এখানে 4 + 2 এখানে হচ্ছে তোমার 6, তাহলে এখানে হচ্ছে এক্স এর ক্ষেত্রে 0 হচ্ছে। এখন কোনটার হচ্ছে প্রোটন নাম্বার নাই বাট মাস নাম্বার 1, সেটা হচ্ছে তোমার নিউট্রন, সো এখানে অ্যানসারটা হবে তোমার নিউট্রন। এরপর দেখো এখানে আরেকটা দিছে যে কোন একটা এক্স এলিমেন্টের মাস নাম্বার 203 আর প্রোটন নাম্বার 82, আর এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে 204 ওয়াই এবং হচ্ছে জেড করছে, আর এটা বিটা রশ্মি নির্ধারণ মানে নির্গমন করছে। বিটা রশ্মি মানে কি, তার হচ্ছে প্রোটন সংখ্যা 1 কমে যায়। এখন এটাকে ব্যালেন্স করার জন্য জেড এর ক্ষেত্রে তোমার প্রোটন সংখ্যা 1 বেশি হবে, তাহলে 82 সাথে 1 যোগ করলে কত হবে 83, সেখানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে তোমার 83। এরপরে দেখো এখানে আরেকটা হচ্ছে বলছে যে এখানে এক্স কোয়ান্টিটি কত দেখো তোমার নাইট্রোজেন এবং হচ্ছে এখান থেকে দেখায় নাইট্রোজেন এবং হচ্ছে তোমার হিলিয়াম হবে এখানে, আসলে নাইট্রোজেন এবং হিলিয়াম এখানে 14 আর 4 18, এখানে আছে 17, তার মানে এখানে আর একটা এক্স আছে, সেখানে উপরে একটা মাস নাম্বার আছে, আর এখানে 7/2 9, এখানে হচ্ছে 8, তার মানে এখানেও একটা আছে, তার মানে মাস নাম্বারও 1 প্রোটন নাম্বার 1, সেটা কোনটা হবে, এটা হবে হচ্ছে তোমার প্রোটন। এরপরে দেখো হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের বেগের কত গুণ? তাহলে বেগের সূত্রটা আমরা কি জানি, v is proportional to 1/n, তার মানে দেখো v4/v2 কত হবে, তাহলে v4 এর 4 v2 এর 2, তার সমান হচ্ছে 0.5 বা 1/2, সো এখানে 0.5 যেহেতু আছে এখানে 0.5টা आंसर হবে, কারণ কি v is proportional to 1/n। এবার দেখো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, হাইড্রোজেনের n তম কক্ষপথে ব্যাসার্ধের সমীকরণ কোনটা, এটা হবে Rn সমান n × 0.53 আর্মস্ট্রং। এরপর দেখো আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়, কোনটির অস্তিত্ব পাওয়া যাবে, নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যাবে। এরপর দেখো নিচের কোনটি নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, এটা কোনটা হবে, হিলিয়ামের ক্ষেত্রে হবে, কারণ দেখো এখানে মাস নাম্বার 4 আর প্রোটন সংখ্যা 2, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2, প্রথমটাতেও আলাদা
পরের সবগুলোতে আলাদা, এটা লাস্টের ডি নাম্বার তো প্রোটন নাই। এবার দেখো তেজস্ক্রিয় মৌলের অধ্যায় গড় আয়ুর সম্পর্ক, অধ্যায় হচ্ছে গড় আয়ুর সমানুপাতিক। এরপরটাতে আসি, অধ্যায়ু গড় আয়ুর কত গুণ, 0.693 গুণ, 0.693 কত আছে, বি নাম্বারে আছে। তো অধ্যায়ু গড় আয়ু কত গুণ, 0.693 গুণ। এরপর দেখো রেডিয়ামের অধ্যায়ু বলছে 1600 বছর, 64 বছর পর প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে। এই জিনিসটা তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারো, সেটা হচ্ছে এন দিয়ে বের করে। এন সমান সমান কত, এন সমান সমান হচ্ছে মানে অধ্যায়ুটা নিচে যাবে আর কত বছর বলছে সেটা উপরে যাবে। তাহলে 64 যদি উপরে দেয় তাহলে হচ্ছে 4। কিভাবে বের করবো, 1/2/n, এই অংশ অক্ষত থাকবে। 1/2n মানে কত, 1/2/4 সমান সমান 1/16 অংশ 64 বছর পর, 6400 বছর পর অক্ষত থাকবে। এই জিনিসটা শুধুমাত্র ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, বাকিগুলো কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে। এরপরে আসো, একটি তেজস্ক্রিয় মৌল দুটি আলফা কণা এবং 3টি বিটা কণা নিঃসরণ করে, নতুন মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মান কত হবে। এখন দেখো আলফা কণা নির্ধারণ করছে মানে কি, তার ভর সংখ্যা হচ্ছে 4 করে কমছে, তার মানে a-8 হবে। এটা হচ্ছে প্রথম রাখে। তার বলছে, এখন বলছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আলফা কণা দুইটার জন্য হচ্ছে ভর সংখ্যা 2 করে কমবে, তাহলে 2 × 2। আর যেহেতু বিটা কণা বলছে তার মানে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 1 করে বাড়বে, 1:3। তার মানে তার হচ্ছে কত, Z-4 + 3 সমান সমান Z-1। তাহলে দেখো আলফা কণার ক্ষেত্রে a-8 আর এর ক্ষেত্রে a-8 আর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে Z-1। এটা কত আছে, এটা সি নাম্বার আছে, সেখানে সি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে আসো, এখানে একটা দিয়ে মানে তোমার রিয়াকশন দিয়ে বলছে এক্স মৌলটি কত। দেখো অ্যালুমিনিয়াম আর হিলিয়াম, এখান থেকে কিন্তু একটা নিউট্রন গেছে, তার মানে এখানে তার মাস সংখ্যা কত হচ্ছে, 30 হচ্ছে। কারণ কত, এখানে দেখো 27 আর 4 হচ্ছে 31, আর এখানে যেটা একটা নিউটন গেছে তার মানে এখানে হচ্ছে তোমার 30। তাহলে এক্স। এখন প্রোটন সংখ্যা 13 + 2 15, এখানে কিন্তু কোনো প্রোটন সংখ্যা নেই, কারণ নিউট্রনের প্রোটন সংখ্যা নেই, তার মানে এখানে হচ্ছে 15। তো দেখো কোন মৌলের হচ্ছে তোমার ভর সংখ্যা 30 এবং হচ্ছে তোমার প্রোটন সংখ্যা 15, এটা হচ্ছে তোমার ফসফরাসের। সো এখানে অ্যানসারটা হবে হচ্ছে তোমার ফসফরাস। এরপর দেখো কোন তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা n0, কত সময় পর n সহ পরমাণু অবশিষ্ট থাকবে। তো আমরা সব ফর্মুলাটা আমরা কি জানি, যে n সমান সমান n0 e to the power minus lambda t। আর এই ফর্মুলা থেকে আমাকে এই যে কোনো একটা ফর্মুলা নিয়ে আসতে হবে, মানে যে কোনো একটা নিয়ে আসতে হবে যে কত সময় পর। তাহলে এখন দেখো আমরা n/n0 যদি করি সমান সমান e to the power minus lambda t। তাহলে এখন ln নিয়ে আসলাম, ln n/n0 সমান সমান ln e minus lambda t। তো দেখো ln n/n0 যদি লিখি সমান সমান ln e মানে 1, তার মানে হচ্ছে মাইনাস ল্যামডা টি হবে। তাহলে আমার কি এখন কি চাইছে, আমার এখন বলছে যে কত সময় পর, মানে টি ভ্যালুটা নেওয়া লাগবে। তাহলে টিটা যদি আমি এদিকে নিয়ে আসি তার কি মানে কি দাঁড়াচ্ছে, -1/λ ln n/n0, এটা হচ্ছে কত সময় পর। তো দেখো এই জিনিসটা কোথায় আছে, দেখো এটা আছে হচ্ছে তোমার 1 নম্বরে নাই, 2 নম্বরে নাই, 3 নম্বরে কিন্তু আছে। ওখানে তোমার 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি সময়ের ইয়াটা নিয়ে আসলাম। এরপরটাতে আসো, বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত। ইলেকট্রনের শক্তি অনুপাতটা হচ্ছে তোমার 13.6/n², এটা হচ্ছে ইলেকট্রনের শক্তি, মোট শক্তি। আর যদি বিভব শক্তি বলে সেটা হচ্ছে তোমার 27.2/n², 27.2/n², এটা হচ্ছে মোট শক্তি। আর হচ্ছে ইয়ার শক্তি। এখন বলছে যে n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত। তাহলে দেখো তুমি যদি নর্মাল সবকিছু বাদ দিয়ে দেখো 13.6 এর কিন্তু ডাবল কিন্তু বিভব শক্তি 27.2, তার মানে অনুপাতটা কত হচ্ছে, 1:2 হচ্ছে মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত। আর যদি বলতে হচ্ছে তোমার বিভব শক্তি আর মোট শক্তির অনুপাত কত, তখন কিন্তু 2:1 হইতো। যেটা আগে বলবে সেটা আমাদের মাথায় রেখে করতে হবে। এরপরে দেখো কোন রশ্মিতে চার্জ থাকে না, গামা রশ্মিতে থাকে না। কারণ কি, গামা রশ্মিটা হচ্ছে একটা তোমার তড়িৎ চুম্বকীয় রশ্মি। এরপরে আসো, সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়।
কোনটি তৈরি হয় আমরা কি জানি, হিলিয়াম তৈরি হয়, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায়। এরপরে দেখো হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর এন ইনিশিয়াল থেকে চূড়ান্ত শক্তি স্তর এন ফাইনাল স্থানান্তরের ফলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হয়। তাহলে আমরা আগে প্রপোর্শনাল সম্পর্কটা নির্ণয় করি। ই সমান সমান প্রপোর্শনাল 1/nf মাইনাস 1/ni। এই ফর্মুলাটা তোমরা যদি অ্যাপ্লাই করো দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে nf সমান সমান 2, ni সমান সমান 80, এখানে কিন্তু কম হবে। সেকেন্ড ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে, যেহেতু হচ্ছে nf সমান সমান 2, 1/2 থেকে 1 বাদ দিলে কিন্তু নেগেটিভ হবে। তৃতীয় ক্ষেত্রে দেখো সেম কম হবে, বাট চতুর্থ ক্ষেত্রে দেখো nf সমান সমান 1, মানে এখানে কিন্তু সবচেয়ে বেশি থাকে, মানে এ শক্তির অর্ধেক হচ্ছে। সো এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। মানে চারটা সূত্র তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, এখানে হচ্ছে ডি নাম্বারটা দিলে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যাবে। এরপর দেখো রেডিয়ামের অর্ধজীবন হচ্ছে 1500 বছর, এর গড় জীবন কত বছর? তাহলে আমরা কি জানি গড় জীবনের সূত্রটা কি, গড় জীবন সূত্র টি সমান সমান টি হাফ ভাগ হচ্ছে লন 2, লন 2 মানে কত 0.693, তাহলে টি হাফ কত 1500 ভাগ 0.693, 0.693 কে আমি যদি 7 ধরে করি তাহলে হচ্ছে 7 ভাগ 1500, তাহলে 7 দুগুণ 14, 1 দশমিক, আচ্ছা দশমিক তো নাই, 7 তো দেখো এখানে কিন্তু 2144 মতো আসছে, যদি 0.7 ধরে করি। তাহলে এখানে দেখো এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি দেখছিলাম মানে রায় করে যে 2294 যখন ধরে করছে অ্যান্সারটা দিচ্ছে, সেখানে রোডিয়ামের অর্ধবছর ছিল হচ্ছে 1590, সেই হিসাবে অ্যান্সারটা দিচ্ছে। বাট তুমি যদি ওই 1500 ধরে করো তাহলে কিন্তু তার থেকে একটু কম আসছে, আমার ক্ষেত্রে আসছে 2144 সামথিং আসছে। সো এটা হচ্ছে বইয়ের ভুল। এরপরে আসো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, সো আশা করি তোমরা ধৈর্য নিয়ে এই ক্লাসের শেষ পর্যন্ত করবা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, জার্মেনিয়ামে নি ভোল্টেজ কত? জার্মেনিয়ামে নি ভোল্টেজ কত হচ্ছে 0.3 ভোল্ট, এটা হচ্ছে জ্ঞানমূলক। এরপরে দেখো একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের প্রবাহ লাভ হচ্ছে 80, মানে বিটা সমান সমান 80, যদি নিঃসারক প্রবাহ 9.8 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে পিট প্রবাহ কত? তাহলে আমরা কি জানি দেখো বিটা সমান সমান আমরা কি জানি আইসি বাই আইবি। এখন বলছে যে নিঃসারক প্রবাহ মানে আইই বলছে, আমরা কি জানি আইই সমান আইবি প্লাস আইসি। এখন বলছে যে পিট প্রবাহ কত, মানে আইবিটা আমার চাইছে। আইবিটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এখানে বলছে হচ্ছে তোমার এখানে দেখো বিটার ভ্যালুটা দেওয়া আছে আর ইমিটারের প্রভাবটা দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে আইসিটা বের করলাম, আইসি সমান সমান কি কত হচ্ছে আইই মাইনাস আইবি। তো এখানে আমি এটাই বসাবো যে 80 সমান সমান আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইবি। তাহলে 80 সমান সমান কত হচ্ছে দেখো, নিঃসারক প্রভাব কত 9.8, 9.8 ইন্টু 10⁻³ মাইনাস আইবি বাই হচ্ছে তোমার আইবি। তো এখান থেকে হচ্ছে তোমার বের করতে হবে আচ্ছা যদি আমি মিলি অ্যাম্পিয়ারটা বাদ রাখি তাহলে কিন্তু সমস্যা হচ্ছে না, পরবর্তীতে আমি 10⁻³ করে দিব। তাহলে 80 আইবি সমান সমান 9.8 মাইনাস আইবি, তার মানে হচ্ছে তোমার 81 আইবি সমান সমান হচ্ছে 9.8। তাহলে এখন 81 কে আমি এখন 9.8 এ ভাগ দিব।
তাহলে হচ্ছে তোমার আসতেছে আইবি সমান সমান আসতেছে 0.12। এখন দেখো এটা কিন্তু 10⁻³ অ্যাম্পিয়ার হবে। ও এখানে যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে তার মানে এখানে 10⁻³ কল লাগতেছে না, 0.12 মিলি অ্যাম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো। এখন দেখো একটি ট্রানজিস্টরে নিঃসারক ভূমি ও সংগ্রাহকের ডোপিং এর মাত্রা দেওয়া আছে ডিই, ডিবি এবং ডিসি হলে সম্পর্কটি হবে। এখন ডোপিং এর ক্ষেত্রে আমার মাথায় রাখা রাখবে আমাদের কিন্তু স্পোর্টসগুলোতে ডোপ টেস্ট করে। তো এখানে তোমার নর্মালি সিরিয়ালটা হবে হচ্ছে তোমার ইসিবি। তো এই জিনিসটা আমি কিভাবে মনে রাখলাম যে ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু ডোপ টেস্ট করা হয়, তাহলে ইসিবিতে কি দ্বারা ইংলিশ ক্রিকেট বোর্ড, এই জন্য আমি এইভাবে মনে রাখতাম যে ডোপ টেস্টের ক্ষেত্রে কথা হবে ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি, ই এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপর সি, তারপর বি এর ক্ষেত্রে। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো এখানে ইসিবিটা কোথায় আছে, ইসিবিটা হচ্ছে তোমার ডি নাম্বারে আছে, সো এখানে হচ্ছে তোমার ডি নাম্বারটাই অ্যান্সার। এরপরে আসো পর্যায় সারণীর কোন মৌলটি ব্যবহার করে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়, যেটা হচ্ছে তোমার পি টাইপ, পি সমান সমান হচ্ছে 3। পি টাইপ গুলো কি কি হবে, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে বোরন, ইন্ডিয়াম আর হচ্ছে তোমার গ্যালিয়াম, হচ্ছে পি টাইপ পরিবাহী। তাহলে হচ্ছে এখানে বিসমার্টটা হচ্ছে তোমার এন টাইপ পরিবাহী, এখানে এন কত 5 হবে। এরপরে আসো লজিক বর্তনীর সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ততম তুল্যটা কোনটা হবে, এটা হবে তোমার এক্সঅর। এটা হচ্ছে তোমার মানে ওই তোমার ইয়াতেও পড়ে আসছো তথ্য আইসিটি বইয়ে, সো এটা নতুন করে এক্সপ্লেন করলাম না। এরপরে দেখো একটি ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে আছে যদি নিঃসারক প্রবাহ 0.85 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, তবে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আলফা কত। তাহলে দেখো আই এর ভ্যালু হচ্ছে তোমার দেওয়া আছে এটা, আর পিট প্রবাহ হচ্ছে আই বি। তাহলে এখান থেকে আমি আইসি বের করবো। আইসি মানে কত হচ্ছে, তাহলে তোমার দেখো আইই 0.85 মাইনাস 50 × 10⁻³ এটা হচ্ছে তোমার আসতেছে আলফা সমান সমান আমরা কি জানি আইসি ভাগ আইই। তাহলে এখানে দেখো এখানে একটা জিনিস দেখবা যে 50 মাইক্রো অ্যাম্পিয়ার মিটার বলছে, এটা মানে কত 50 × 10⁻⁶, তার মানে এখানে দাঁড়াবে কিন্তু 0.000005 অ্যাম্পিয়ার, মানে কত এখানে যদি আমরা এই যে মিলি অ্যাম্পিয়ার নিয়েছে তাহলে 3টে শূন্য এখানে বাদ যাচ্ছে, সরি এখানে হচ্ছে একটা শূন্য বাদ যাবে। এখান থেকে আসছে হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে দেখো আইসির ভ্যালুটা কত লিখছি, আইসি ভ্যালুটা আমরা লিখছি হচ্ছে তোমার আইসি ভ্যালুটা আমরা কত পাইলাম, তাহলে আইবি যদি এটা হয় তাহলে আইসি ভ্যালু হবে হচ্ছে তোমার 0.85 মাইনাস 0.05 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 0.80, তাহলে 0.80 লিখলাম ডিভাইডেড বাই আই কত 1.85, এটা করলে কত হবে 0.94 আসবে। 0.94 কত আসছে বি নাম্বারে আসছে, সেখানে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা সমান 0.9 হলে বিটা কত, বিটা সূত্র আমরা কি জানি, বিটা সমান সমান আলফা ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে আলফা ভ্যালু কত 0.9 ইন্টু 1/0.9 সমান সমান 0.9 ইন্টু 0.1 সমান সমান কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে এটা ভালো এই সূত্র দিয়ে আমরা কিন্তু এই সহজে এই ম্যাথটা করতে পারছি। এখানে অ্যান্সারটা কত 9 হবে হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে আসো ডায়োডকে যদি বিমুখী বায়াস করা হয় তাহলে নিঃশেষিত স্তরের কি হবে, নিঃশেষিত স্তর বৃদ্ধি পাবে যদি তোমার বিমুখী বায়াস করা হয়। এরপরে দেখি পূর্ণ তরঙ্গ একমুখীকরণে আউটপুটের কম্পক এসি ইনপুটের কত হবে, দ্বিগুণ হবে। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিগুণ হবে। এরপরটাতে আসি ওয়াই সমান সমান একটা ইয়া দিচ্ছে ফর্মুলা দিয়ে বলছে এটি কোন লজিক গেটের আউটপুট ফাংশন। দেখো প্রথমে যে এই যে ফর্মুলাটা আছে এটা মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার এক্স ওয়ার, আর যেহেতু এর উপর আরেকটা এই যে ইয়ে দেওয়া আছে সেখানে এখানে নট দেওয়া আছে, সেখানে হচ্ছে এক্স নর গেট হবে। তো এটা কোনটি আউটপুট ফাংশন, এক্স নরের আউটপুট ফাংশন। সিলিকনের নি ভোল্টেজ কত, জার্মানিয়ামের যদি 0.3 হয় তাহলে সিলিকনের কত 0.7, এটা আমাদের ভুল করার কথা না।
এরপরটাতে আসি, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে কোনটিতে? পরিবাহীতে হচ্ছে তোমার যোজন ব্যান্ড এবং ইলেকট্রনের ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সমান থাকে। এরপরে আসো, নিচের কোনটি সর্বজনীন গেট? সর্বজনীন গেট আমরা কোনটা কোনটা জানি? নর গেট এবং ন্যান্ড গেট। যেহেতু ন্যান্ড গেট নাই, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে নর গেট, আর একটা লিখে দেয় ন্যান্ড গেট। নন গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলে। কেন বলা হয়? কারণ এদের দ্বারা সকল সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমার 8। তারপর দেখো, ব্যান্ড তত্ত্বের আলোকে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান বা পার্থক্য না থাকলে পদ্ধতি কি হবে? পদ্ধতি হবে হচ্ছে তোমার পরিবাহী, কারণ এদের মধ্যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান নেই। ধরো যে বিষয়টা কেমন, এটা যদি ধরো যে এটা হচ্ছে শক্তি ব্যান্ড আর এটা হচ্ছে তোমার ধরো যোজন ব্যান্ড, এর মধ্যে ধরো যে কোনো পার্থক্য নাই, তার মানে কি এখানে খুব দ্রুত কিন্তু ইলেকট্রনের প্রবাহ হবে, এইদিকে যাবে, যোজন ব্যান্ড থেকে শক্তি ব্যান্ডে যাবে, তাই এদের মধ্যে কোনো ব্যবধান না থাকলে পদ্ধতিটা হবে হচ্ছে তোমার পরিবাহী। এরপরে আসো, বুলিয়ান বীজগণিতে এ প্লাস এ ইন্টু বি এর সমতুল্য কত? আমরা সবাই পড়ে আসছি, এটা ভ্যালু হবে হচ্ছে তোমার এ। এরপরটা দেখো, নিচের কোনটি হচ্ছে তোমার অন্তরক? অন্তরক কত হবে? সিরামিকটা হচ্ছে তোমার অন্তরক। এরপরটাতে দেখো, ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে? ট্রানজিস্টর হচ্ছে তোমার দুর্বল সংকেতকে বিবর্ধন করে, এটা হচ্ছে ট্রানজিস্টরের মেইন কাজ। তো আমরা এখন শেষ চ্যাপ্টারে চলে আসলাম। সো ক্লাসটা আর একটু সময় লাগবে, আশা করি তোমরা মনোযোগ ধরে রাখবা। এখন দেখো, মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্ব থেকে যদি কম হয় তাহলে মহাবিশ্ব হচ্ছে তোমার উন্মুক্ত, আর যদি গড় ঘনত্ব সংকট ঘনত্বের থেকে বেশি হয় তাহলে হচ্ছে তোমার আবদ্ধ, আর যদি সমান হয় তাহলে হচ্ছে হবে তোমার সমতল। তো এই তিনটা জিনিস মাথায় রাখলেই হবে। এবার দেখো, বিগ ব্যাং তত্ত্বের নামকরণ করেন কে? আমরা জানি বিগ ব্যাং তত্ত্বের জনকটা কিন্তু জর্জ লেমেটার, ব্যাখ্যা করেন হচ্ছে স্টিফেন হকিং, আর নামকরণ করেন হচ্ছে ফ্রেড হয়েন। এরপরটাতে আসি, কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? এটা তো আমরা সবাই জানো, হিগস বোসন কণা। এই বোসন কিন্তু সত্যেন চন্দ্র বোস কিন্তু একজন বাঙালি, সো এটা আমার জন্য একটা প্রাইডের বিষয় যে একজন বাঙালি কিন্তু, মানে একটা বাঙালির নামে কিন্তু পদার্থবিজ্ঞানের একটি কণার নামকরণ করা হয়েছে। তারপরে আসো, আলোক বর্ষ কিসের একক? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার দূরত্বের একক। দেখো, প্রোটন এবং নিউট্রন মিলে কোনটি গঠিত হয়? প্রোটন এবং নিউট্রন মিলে গঠিত হয় হচ্ছে তোমার কোয়ার্ক। তারপরে আসি, পালসার কি? পালসার হচ্ছে তোমার এক ধরনের নিউট্রন তারকা। বেশিরভাগ কিছু তোমার জ্ঞানমূলক প্রশ্ন দিছে, সই দিলে তোমরা এটা পারবা। একটি তারকা শ্বেত বামন হওয়ার সত্য কি? এমটা হচ্ছে 1/4 ms এর থেকে কম হবে, আর যদি 1/4 ms এর থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে তোমার কৃষ্ণ গহ্বর। তারপরে আসো, পজিট্রনের ভর কোনটির ভরের সমান? পজিট্রনের ভরটা হচ্ছে তোমার ইলেকট্রনের ভরের সমান, মানে পজিট্রনটা হচ্ছে তোমার ইলেকট্রনের কিন্তু অ্যান্টি পার্টিকেল। কৃষ্ণ বিবর অঞ্চলে সীমাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তোমার ঘটনা দিগন্ত। তো আমরা এখন শেষ প্রশ্নটা দেখি কি বলছে। নিচের কোনটির কোনো প্রতিকণা নেই? ফোটন এবং মেসন এর কোনো প্রতিকণা নেই, বাকি সবকিছু কণার প্রতিকণা রয়েছে। সো এর মাধ্যমে আসলে ফিজিক্সে যে তোমার এক্সট্রা রাইটের মানে ফিজিক্স এক্সারসাইজে যে এক্সট্রা প্রশ্নগুলো ছিল সেগুলো ক্লাসটা শেষ হলো। আশা করি তোমার সবাই ভালো লেগেছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।